হ্যালো 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 বাচ্চারা, কি হাল চাল? চলে এসো তোমরা বোর্ড বুস্টার ব্যাচে। দেবরূপ স্যারের সাথে আবার নতুন চ্যাপ্টার, আবার নতুন কনসেপ্ট হবে, তার ডিটেলে আলোচনা। সাথে কি হবে? সাথে হবে কিছু অল্প অল্প প্রবলেম সলভিং, কারণ বেশি প্রবলেম সলভিং তো আমরা করতে চলেছি এমআইপি লেকচারে। তো কোন চ্যাপ্টার আমরা পড়তে চলেছি ফটাফট দেখে নিই। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ। জিনিসটা কি? জিনিসটা হলো আবেশ কথাটা আমরা শিখেছি মানে ইনফ্লুয়েন্স, পাতিকতা, একে অপরকে ইনফ্লুয়েন্স করা। সেই ছোটবেলায় মা বলে যে ভালো ছেলেদের সাথে মিশবি তাহলে পড়াশোনাও তুইও ভালো হয়ে যাবি, খারাপ ছেলেপুলেদের সাথে মিশবি কি হবে? তুইও বাজে ছেলে হয়ে যাবি, তুইও বখাটে ছেলে হয়ে যাবি, তুইও বখাটে বাচ্চা হয়ে যাবি। তো জিনিসটা কি? জিনিসটা হলো ইনফ্লুয়েন্স। কি করে একটা জিনিস আরেকটা জিনিসকে নিজের মতো করে তুলে, নিজের মতো করে আবিষ্ট করে। তো সেই আবিষ্করণ বা আবিষ্ট বা আবেশ যাই বলো না কেন, সেই নিয়ে ডিটেলস আলোচনা যেই চ্যাপ্টারে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো আগে যে চ্যাপ্টারগুলো পড়ে এসেছি তার সাথে এই চ্যাপ্টারের ফারাকটা কোথায়? তো আগের চ্যাপ্টার যেগুলো আমরা পড়ে এসেছিলাম সেটা ছিল স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স মানে কি? স্থির অবস্থা। আমরা পড়েছিলাম প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে তড়িৎ আধান বা চার্জ সেটা যদি স্থিরাবস্থায় থাকে তাহলে কি কি এফেক্ট আমরা দেখব। একটা চার্জ থাকলে তার জন্য তড়িৎ ক্ষেত্র দেখব, তার জন্য তড়িৎ বিভব দেখব, এবং যদি তার বিভিন্ন রকম কনফিগারেশন থাকে তাহলে আমরা লাইন চার্জ এলিমেন্ট দেখেছি, তাহলে আমরা প্ল্যানার চার্জ এলিমেন্ট দেখেছি, আমরা সিলিন্ড্রিকাল চার্জ এলিমেন্ট দেখেছি, আমরা স্ফেরিক্যাল চার্জ এলিমেন্ট দেখেছি, সব দেখেছি। এরপরে কি আসে? এরপরে চলে আসে দুখানা চার্জ যদি একসাথে থাকে ডাইপোল দেখেছি, ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব দুটোই জানি আমরা। এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে স্ট্যাটিক্স, বাট ইলেকট্রোস্ট্যাটিক্স নয়, ম্যাগনেটোস্ট্যাটিক্স। ম্যাগনেটোস্ট্যাটিক্সে কি থাকছে? ম্যাগনেটোস্ট্যাটিক্সে অ্যাজ সাচ স্থির বলে কিছু নেই, বাট স্থির আছে একটু অন্য জায়গায়। কেন? কারণ ওখানে কারেন্ট রয়েছে, তড়িৎ পরিবাহিত হচ্ছে, আধানের পরিবহন হচ্ছে। কিন্তু সেই পরিবহনের একটা রুল রয়েছে। কি রুল রয়েছে স্যার? রুলটা হলো যে এই যে কারেন্ট পরিবাহিত হচ্ছে সেই কারেন্ট একটা নির্দিষ্ট রুলে বা নির্দিষ্ট নিয়মে পরিবাহিত হচ্ছে। কি রুল? যেটাকে আমরা বলছি স্টেডি কারেন্ট বা স্থির প্রবাহ মাত্রা। মানে এই যে প্রবাহ মাত্রা সেটা কোনোদিনও বেড়েও যাবে না, কোনোদিনও কমেও যাবে না। আবার কোনো একটা জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ মাত্রার পর মান পরিবর্তনও হবে না। এই যে আমরা ঋজু তড়িৎবাহী তার বলেছিলাম, সেই ঋজু তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তারের নিচের অংশে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তারের উপরের অংশেও একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এখন দেখলে এই মোমেন্টে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে ওই তারের মধ্যে থেকে 10 ঘন্টা পরে গিয়ে দেখি, 10 বছর পরে গিয়ে দেখি একই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে ওই তারের মধ্যে থেকে। ঠিক আছে? তো এই হলো স্ট্যাটিক্স। তা বেসিক হলো এটা। কারণ স্ট্যাটিক্স কেন হলো? কারণ এর ক্ষেত্রে আমরা দেখেছি যে চুম্বক ক্ষেত্রগুলো হয়, চুম্বক ক্ষেত্রগুলো স্থির থাকে, অর্থাৎ ওখানেই থাকে, চেঞ্জ হয় না কোথাও, বা মানে মানও পরিবর্তন হচ্ছে না, অবস্থানও পরিবর্তন হচ্ছে না। এইবার ঘটনা হলো এই দুটো স্ট্যাটিক্স থেকে এক ঝাঁপ উপরে যদি চলে আসি, একদম ঝাঁপ লাগিয়ে এক ধাপ উপরে চলে আসি, তাহলে যে জিনিসটা আমরা শিখতে পাবো সেটা হচ্ছে এই আবেশের ঘটনা। আবেশের ঘটনায় কি হয়? আর কোনো কিছু স্ট্যাটিক্স থাকবে না। এবার সেটা পরিবর্তন হতে পারে, হয় সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে, না হয় অবস্থান পরিবর্তন হবে। এই দুটোই তো চেঞ্জ রয়েছে, স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল। স্পেশিয়াল মানে হচ্ছে স্পেসের সাপেক্ষে, অবস্থানের সাপেক্ষে পরিবর্তন, এবং টেম্পোরাল মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন। তাহলে এই অবস্থান এবং সময় এর সাপেক্ষে পরিবর্তন যখন হবে তাহলে তার ক্ষেত্রে যে বিশেষ ব্রাঞ্চ অফ ফিজিক্সটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে আমরা পড়তে চলেছি প্রাইমারি কনসেপ্ট, তারপরে পড়তে চলেছি ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ কি জিনিস। এইখান থেকে আমরা চলে আসবো, এই চ্যাপ্টার একদম শুরুই হয় যে কনসেপ্ট বা যে থিওরি দিয়ে বা যে ফর্মুলা দিয়ে শুরু হয়েছিল সেটাই ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তার সাথে একদম ভাই ভাই করে চলে আসে লেন্স ল। আর তারপরে আমরা তার থেকে কনসেপ্টে যেটা পেতে চলেছি ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল। তারপরে সেখান থেকে আরেকটু এক ধাপ এগিয়ে একদম লাস্টের দিকে আমাদের চ্যাপ্টারে যে পার্টগুলো আমরা করবো সেটা হচ্ছে সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন, অর্থাৎ সাবেশাঙ্ক এবং পারস্পরিক আবেশ। তার সাথে চলতেই চলেছে আমাদের পিওয়াইকিউ এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমস। তো শুরুতে কি বলেছে? তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা কি? জিনিসটা আমরা হালকা করে সংজ্ঞার আকারে দেখে নিই, কারণ সংজ্ঞা তোমাদের ভাই পরীক্ষায় আসে। সংজ্ঞাটা কি বলছে একটু ভালো করে পড়ে বুঝে নিই। বলছে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎ কি আছে প্রবাহের সৃষ্টি হয়। এই ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে, এবং উৎপন্ন তড়িৎ প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। আরে বাবা, ইনডিউস কারেন্ট, তড়িৎ প্রবাহ শুধু নয়, বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। একটা ওয়ার্ড এখানে মিস চলে গেছে, এটা হবে আবিষ্ট। ঠিক আছে? ওকে। ঘটনা কি বলছে? ফার্স্টে আমরা এখানে দু একটা কথা পড়তে চলেছি। চৌম্বক বলরেখা, এই কিওয়ার্ডটা দেখ ভালো করে। চৌম্বক বলরেখা কি জিনিস এটা আমরা আগে পড়েছি। আচ্ছা,
তাহলে বলেছে বলরেখার সংখ্যার যদি পরিবর্তন হয় তাহলে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। কিরকম কেসটা দেখি। ধর আমার কাছে একটা এই ধরনের কুণ্ডলী রয়েছে, ঠিক আছে। এবার কুণ্ডলীর মধ্যে দিয়ে কি হয়েছে, কোনো একটা মুহূর্তে একটা, দুটো, তিনটে, চারটে বলরেখা যাচ্ছে। পর মুহূর্তে কি হলো, একটা বলরেখা কমে গেল, একটা বলরেখা কমে গেল। এটা বিভিন্ন কারণে হতে পারে। হয়তো চুম্বক ক্ষেত্র যেটা রয়েছে সেই ক্ষেত্রটাই বদলে যাচ্ছে, এই কারণে বলরেখার পরিমাণ কমে গেছে। অথবা হতে পারে যে এই কুণ্ডলীটাই কোনোভাবে এমনভাবে বেঁকে গেছে বা কিছু একটা করেছে বা দূরে সরে গেছে, যাতে করে অতগুলো বলরেখা ওর মধ্যে যেতে পারছে না। এই ক্ষেত্রে অবশ্য সরে গেলে হবে না। কেন সরে গেলে হবে না? কারণ আমরা দেখছি এটা সুষম চুম্বক ক্ষেত্র রয়েছে। তো সুষম চুম্বক ক্ষেত্রে ও এখানে দাঁড়ালেও চারটেই বলরেখা, ও সরে গিয়ে এখানে দাঁড়ালেও চারটেই বলরেখাই ওর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, ঠিক কিনা? তো এই ক্ষেত্রে মোটামুটি একটা পরিবর্তন আমরা খেয়াল করছি। বলছে কি, এই যে পরিবর্তন যখনই হচ্ছে, এই যে পরিবর্তন যখনই হয়ে গেল, তখনই কি হবে, ওর মধ্যে থেকে একটা তড়িৎ পরিবাহিত হবে। আপাতত এই ডিরেকশনটা কিন্তু আমি জাস্ট বসালাম তোদেরকে দেখানোর জন্য। পরিমাণটা, সরি, এই ডিরেকশনটা কিন্তু এখন আমরা ফিক্স করিনি। বলেছে এটা পরিবাহিত হবে তড়িৎ, তো ভাই তড়িৎ পরিবাহিত রয়েছে। এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই ঘটনাটাকে আমরা বলবো চুম্বক আবেশ। এবং এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা তৈরি হচ্ছে সার্কিটে যে কারেন্টটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ইনডিউসড কারেন্ট। তো এরপর কি রয়েছে চুম্বক প্রবাহের সংজ্ঞা। চুম্বক প্রবাহ আমরা পড়বো না, তার আগে একটা জিনিস পড়বো, যেটা পড়বো এই যে আবেশ নিয়ে পড়ছি, আবেশের আবেশের সাধারণ ধারণা। সাধারণ ধারণা। এই যে আবেশ জিনিসটা কি, কেন তড়িৎ একটা কারেন্ট ওর মধ্যে প্রবাহিত হলো, ছিল তো ভাই চুম্বক ক্ষেত্র। আমরা তো জানি চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুটো আলাদা জিনিস। তো চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলো, কিন্তু এটা কারেন্ট চলে এলো কেন, ওয়াই? সো এই জিনিসটাই পাতিকথা ব্যাখ্যা যদি আমি করতে চাই, বা আরো ভালোভাবে বলা উচিত, এই যে আবেশ যে জিনিসটা, যখনই আমরা স্ট্যাটিক্স থেকে ডাইনামিক্সে উঠে আসি, তখন অবাক অবাক জিনিসপত্র হতে থাকে। কেমন অবাক জিনিসপত্র? এই যে প্রত্যেকটা অবাক জিনিসপত্র সেইগুলোকে যদি কম্পাইল করি, কম্পাইল করে যে থিওরিটা উঠে আসে, সেটাকে বলা হয় ম্যাক্সওয়েল ফোর ল। সেটাকে আবিষ্কার করেছিলেন জেসি ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ঠিক আছে। স্যার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলা হয়। তো উনি কি বললেন, উনি বললেন দেখো ভাই, যতক্ষণ স্ট্যাটিক রয়েছে তখন তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মতন, চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মতো, আলাদা জিনিস। যখনই ডাইনামিক্স চলে এলো, যখনই সবকিছু নড়তে শুরু করে দিল, যে চার্জ আর এক জায়গায় স্টিল নয়, চার্জ এবার কি হচ্ছে, এগিয়ে চলে বেড়াচ্ছে, ঠিক আছে না, এক জায়গায় বিচরণ করছে। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা কারেন্ট আই, এটা স্টেডি বা স্থির নয়, এর ভ্যালু পরিবর্তন হচ্ছে, স্থান বিশেষেও পরিবর্তন হচ্ছে, কাল বিশেষেও পরিবর্তন হচ্ছে। এই যখনই পরিবর্তন হতে সব শুরু করে দিল, তখন তুমি আর ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে আলাদাভাবে দেখতে পারবে না। এই দুটো মিশে যাবে, মিশে যেতে পারে। এই দুটো যে শাখা মিশে গেল বা একসাথে দুটো এসেন্স চলে এলো, এটাকেই আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব। মানে জিনিসটা কি, এখন তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক বল বা চুম্বক ক্ষেত্র দুটো আর ফিজিক্যালি আলাদাভাবে কিছু থাকলো না, দুটো মিলেমিশে একই ভাই বোন হয়ে গেল, একবারে ভাই 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 বোন যাই বলো। তো মোটামুটি এইটাকেই আমি যদি ম্যাক্সওয়েলের ভাষায় বলতে আসি, ম্যাক্সওয়েল ফোর ল তো মানে থিওরিতে নেই, এই সিলেবাসে নেই, তো সেটা আমি বলবো না, বাট একটা জেনারেল ফর্ম আমি দিয়ে দেবো। কি বলছে, বলছে যে চুম্বক ক্ষেত্র, এই সরি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র যদি পরিবর্তন হয়, তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, একটা চুম্বক ক্ষেত্র আবিষ্ট হবে, ঠিক আছে। এবং সে আবিষ্ট চৌম্বক বলে সে তড়িৎ বল, মানে যেটা সৃষ্টি করেছে, এটা কি সৃষ্টিকর্তা এবং এ কি সৃষ্ট, মানে লাইক বাবা ছেলে এরকম সম্পর্ক। তো বাবার সাথে ছেলের কি সম্পর্ক, বলছে কি বলছে দেখে নি, বলছে ছেলে ইকুয়াল টু বা প্রপোর্শনাল টু টাইম ডেরিভেটিভ অফ বাবা, এইরকম, ঠিক আছে। চাইলে ভেক্টর সাইন দিয়ে রাখতে পারো, এইরকম, লাইক দিস। তো কি বলছে, বলছে ছেলে ইকুয়াল প্রপোর্শনাল টু টাইম ডেরিভেটিভ অফ বাবা, শুধু টাইম ডেরিভেটিভ নয়, নেগেটিভ অফ টাইম ডেরিভেটিভ, ওকে। এবং সেকেন্ড কেসে কি বলছে, যদি চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়, তাহলে ঠিক ধরতে পেরেছো, তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হবে।
যার জেনারেল রুল হবে রুল সেম ছেলে ইজ প্রপোর্শনাল টু টাইম ডেরিভেটিভ অফ বাবা। মানে যে সৃষ্টি হচ্ছে তাকে যদি প্রপোর্শনালিটি দিয়ে দেখি সেটা হচ্ছে কি সৃষ্টিকর্তার ফার্স্ট টাইম ডেরিভেটিভ, নট অনলি জাস্ট ফার্স্ট টাইম ডেরিভেটিভ উইথ আ মাইনাস সাইন অলসো। ঠিক আছে, এটা আমি কেন লিখলাম, এটা আমার পরবর্তীকালে কাজে লাগবে, জিনিসপত্রগুলো যখন দেখাবো। মানে পাতিকতা এখন আমি বুঝতে পারলাম যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র বিশাল আলাদা কিছু জিনিস নয়, বরং একে অপরের ম্যানিফেস্টেশন বা একে অপরের খুব কাছাকাছি একটা জিনিস, একটারই ভিন্ন রূপ। তো তড়িৎ ক্ষেত্রে আমার পরিবর্তন হলে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হবে, চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হলে তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হবে, একজন আরেকজনকে ডেকে নিয়ে আসছে। ঠিক আছে, এগুলো পরে আমরা ব্যবহার করব, এটা জেনারেল থিওরি একটা দিলাম। এরপর যেটা পড়তে চলেছি সেটা বলছে চৌম্বক প্রবাহের সংজ্ঞা। চৌম্বক প্রবাহ জিনিসটা কি, এটা বলছে কি ইংলিশে ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্লাক্স জিনিসটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে সেখানেও দেখেছিলাম, তাই না? ইলেকট্রিক ফিল্ডে একটা ফ্লাক্স ছিল, ম্যাগনেটিক ফিল্ডের একটা ফ্লাক্স রয়েছে। সংজ্ঞা কি বলছে, বলছে কোনো চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলকে যে কটি রো রেখা কেন লেখা, যে কটি রেখা হবে, যে কটি রেখা লম্ব হয়ে অতিক্রম করে তাকে ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বলে। অ্যাকচুয়ালি যে কটি চৌম্বক বলরেখা হওয়া উচিত, যে কটি চৌম্বক বল রেখা, এখানে রো রেখা লেখা, তাহলে হবে যে কটি চৌম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম করছে তাকে আমরা বলছি ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। জিনিসটা কি, বেসিক্যালি একই কনসেপ্ট। ধরি আমার কাছে একটা লুপ রয়েছে এবং এই লুপ থেকে একটা, দুটো, তিনটে, চারটে বলরেখা গেছে। কিসের বলরেখা স্যার? চৌম্বক বলরেখা, ম্যাগনেটিক ফিল্ডের বলরেখা। তাহলে বলছে এই যে চৌম্বক বলরেখা সেটার নাম্বারটাকে ফ্লাক্স বলছে। তাহলে সিম্পলি ফ্লাক্স ফাই, এটা ফাই বি বলবো, ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার, বা ইন্টিগ্রাল দরকার নেই, আমি এখানে সিম্পলি লিখে দেবো বি ডট এ। এটা কি স্যার? এটা হলো এই তলের ক্ষেত্র ভেক্টর, এ ভেক্টর, তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পাই ইকুয়াল টু বি ডট এ। এখান থেকে চাইলে ফ্লাক্সের তোমরা মাত্রা এবং এককও দেখতে পারো। কি করে মাত্রা দেখবো? দেখছি তো ফার্স্টে এককটা দেখি আগে, বি ফর টেসলা অ্যান্ড এ ফর মিটার স্কোয়ার। ঠিক আছে, তো টেসলা মিটার স্কোয়ার এটা একটা হতে পারে, আর কি হতে পারে? আর হতে পারে ওয়েবার। ঠিক আছে, এইরকম জিনিসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। ওকে, এরপর দেখি আমরা কি দেখতে পাচ্ছি। প্রশ্ন চলে এসছে নাকি? 10⁻² টেসলা মানে একটি আনুভূমিক চুম্বক ক্ষেত্রে 10 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি তামার থালা উল্লম্ব তলে আছে। ধাতব থালাটি কি বলেছে, সংশ্লিষ্ট চুম্বক প্রবাহের মান কত? ঠিক আছে, ফার্স্টে বলেছে আনুভূমিক চুম্বক ক্ষেত্র, আর থালা বলেছে উল্লম্ব তলে, এইভাবে। ঠিক আছে না? প্রশ্ন কি হবে, ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি হবে, চুম্বক ক্ষেত্র বি ইন্টু, এটা কি আছে এরিয়া, এইভাবে লিখি বি ডট এ। এবার ভালো করে বোঝ, আমার চুম্বক ক্ষেত্র এই দিক বরাবর, এরিয়াটা এইভাবে রয়েছে। এরিয়াটা ভেক্টরিক্যালি যখন বলি আমরা, এরিয়া ভেক্টরের ডিরেকশন কি হয়, মানটা তো ভাই ক্ষেত্রফল হয় সবাই জানে, ডিরেকশনটা জানতে হবে। এই যে তল রয়েছে, তলের বহিস্থ লম্ব। এবার দেখ, একটা তল যদি এরকম ভাবেই থাকে, শুধুমাত্র এইটুকু একটা থালা, এর তো বহির্তল অন্তর্তল বলে কিছু হয় না, তো আমি ধরে নিতে পারি এটাই ওর বহির্তল, আমি ধরে নিতে পারি এটাই বহির্তল। তাহলে দেখ, এ ভেক্টর এন্ড বি ভেক্টর আর প্যারালাল, এ ভেক্টর প্যারালাল উইথ বি ভেক্টর। তাহলে বি ডট এ, এটাকে আমি বলতে পারি বি এ কস 0 ডিগ্রি, আর কস 0 ভ্যালু হয় 1, তো বি এ। সিম্পলি কি পেয়ে গেলাম, বি ডট এ ইকুয়াল টু বি এ, এটা বলতে পারি। তাহলে নিয়ে চলে আয়, তাহলে বি এ, বি এর ভ্যালু কত হয়েছে, 10⁻² টেসলা, এরিয়াটা বার করে নিতে হবে পাই আর স্কোয়ার লিখে, ঠিক আছে, 10⁻² পাই ইন্টু আর এর ভ্যালু কত আছে 10 সেন্টিমিটার, সো 10 ইন্টু 10⁻² আর স্কোয়ার। তো কত গেল, 10⁻1, 10⁻² ইন্টু পাই
ইন্টু 10⁻⁻1 তার স্কোয়ার, তো পাই ইন্টু 10⁻⁻4। ইউনিট কি হবে? ওয়েবার। চলো, পাই এর ভ্যালু কেউ চাইলে এখানে 3.14 লিখে নিতে পারিস, একই ব্যাপার চলে আসবে। 3.14 ইন্টু 10⁻⁻4, একই জিনিস। ঠিক আছে, চলো এরপর দেখি কি আছে। এরপর কি আছে, প্রশ্ন চলে এসছে, চৌম্বক প্রবাহ ঘনত্ব বলতে কি বোঝো? তো এর আগে আমরা দেখে এলাম চৌম্বক প্রবাহ মানে ফ্লাক্স পাই, এবার প্রশ্ন করেছে ঘনত্ব বলতে কি বোঝো। তা ভালো করে বোঝ, চৌম্বক প্রবাহ বলতে ফাই ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড বি ডট এ। ঘনত্ব বলতে বোঝায় এইটাকে যদি আবার এরিয়া দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি বাকি থাকলো, দেখে নে, পাই পাই ইকুয়াল টু বি, দুটিকেই এ দিয়ে ডিভাইড কর, তাহলে বি ডট এ বাই এ, তাহলে কি থাকলো, এ ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? দেখ, ক্লাস 11-এ আমরা শিখে এসেছি যে কোনো ভেক্টর এ কে সেই ভেক্টরের মান এবং সেই ভেক্টরের অভিমুখ, অর্থাৎ মান এবং তার অভিমুখে একটা লম্ব একক ভেক্টর এ ক্যাপ দিয়ে ডিভাইড দেখিয়ে দিতে পারি। এইবার এই এ ভেক্টরের মড লাগানো আর সেটাকে সিম্পলি এ লেখা একই ব্যাপার, এর মধ্যে কোনো ফারাক নেই, রাইট? তো সিম্পলি দেখ, এখান থেকে আমি বলে দিতে পারি এ ভেক্টর বাই এ ক্যাপ, এটা করলে এ পড়ে থাকে, রাইট? তো সরি এ ক্যাপ কেন করলাম, মাই মিস্টেক, এ ভেক্টর বাই এ ইকুয়াল টু এ ক্যাপ পড়ে থাকে, ইজন্ট ইট? সো এ ভেক্টর বাই এ তাহলে কি হয়ে গেল, বি ভেক্টর ডট এ ক্যাপ। ঠিক আছে, তো এইটাকে এইভাবে ডিনোট করা যায়, দুখানেই ফর্মে তুই ডিনোট করতে পারিস। এক তো তুই ফ্লাক্সটা কি সংজ্ঞা আছে সেটা বলে দে, বলে বল একক ক্ষেত্রফলে যে পরিমাণ চৌম্বক বল, এই যে কি আছে চৌম্বক প্রবাহ, দাঁড়া দেখিয়ে দে, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলকে যে কটি চৌম্বক বল লম্বভাবে অতিক্রম করে লেখা আছে, তুই শুধু লম্বভাবের আগে লিখে দিবি কি প্রতি একক ক্ষেত্রফলে, লম্বভাবে অতিক্রম করে তাকে ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ লেখা আছে, চৌম্বক প্রবাহের জায়গায় তুই লিখে দিবি একক আয়তনে বা চৌম্বক ঘনত্ব বলে। ঠিক আছে, লিখে নে চৌম্বক প্রবাহ ঘনত্ব। তাহলে কি আছে, ফার্স্ট সংজ্ঞাটা হবে এইভাবে, কোনো স্থানে, একদম ওই ভাষাতেই লেখাবো তাহলে মিলবে, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলকে, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলকে কোনো তলকে একদম ভাষা মিলিয়ে লিখেঙ্গে, যে কটি চুম্বক বলরেখা, যে কটি বলরেখা প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে ছেদ করে তাকে ওই কি ছিল, তাকে ওই তলের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ ঘনত্ব বলে। দেখ ফারাকটা কি করলাম জানিস, কেবলমাত্র একটা ওয়ার্ড যোগ করেছি, প্রতি একক ক্ষেত্রফলে, এই একটা জিনিস করে নতুন সংজ্ঞা বানিয়ে ফেললাম একটা। আরেকটা রাস্তা কি আছে, এই রিলেশনশিপটা দিয়ে তাকালেও আমি কিন্তু একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, কি দেখতে পাচ্ছি দেখ, বি ডট এ মানে কোনো অবস্থানে, এই জাস্ট এইখান থেকে দেখ, কোনো চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলে লম্বভাবে চুম্বক ক্ষেত্রে যে উপাংশ অবস্থান করে, চুম্বক ক্ষেত্র অর্থাৎ বি ভেক্টরের যে উপাংশ ওই তলের সাথে লম্বভাবে রয়েছে তাকেই বলা হয় ওই তলের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ ঘনত্ব। অল্টারনেটিভ লিখে দিচ্ছি, কোনো চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের
সাথে লম্ব হবে চুম্বক ক্ষেত্রে যে উপাংশ থাকে তাকে ওই তলের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ ঘনত্ব বলে। এটাও পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট। দুখানা সংজ্ঞা লিখলাম, দুটোই বানিয়ে লিখলাম, দুটোই প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট। তো যদি মনেও না থাকে এইখান থেকে এইভাবে তোরা ফর্মুলা দেখে বানিয়ে নিতে পারবি। যদিও আমি তোদেরকে কখনোই এনকারেজ করবো না যে মুখস্থ করে না যাস, ভাই প্লিজ সংজ্ঞাটুকু মুখস্থ করে যাস, কারণ ভাষায় যদি একটু ভুল হয়ে যায়, কোনো যদি নাম্বার ওয়ার্ড না মেলে, সেক্ষেত্রে কিন্তু টিচার নাম্বার কাটার, ওই আধ মার্ক খোঁচা মারার, 1 মার্ক খোঁচা মারার সুযোগ পেয়ে যাবে। যেই সুযোগটা প্লিজ দিস না, ঠিক আছে? একটা পারফেক্ট স্কোর, সুন্দর একটা গোটা স্কোর আমাদের হাতে চলে আসবে, এটাই আমরা চাই। এরপর কি যে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র দেখবো। ফ্যারাডে কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখান থেকে উনি সূত্রগুলো ডিরাইভ করেছিলেন। তো উনি কি বলছেন, ফার্স্ট সূত্রটা বোঝ। কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন ঘটলে কুণ্ডলিতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণ ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। এক্সপেরিমেন্টটা উনি কি করেছিলেন ভালো করে দেখ। উনি করেছিলেন একটা এরকম লুপ নিয়েছিলেন, ঠিক আছে? ওই লুপের নিচে উনি কি করেছেন, একটা এইভাবে ধর একটা গ্যালভানোমিটার গ্যালভানোমিটার বসিয়ে রেখেছেন, ঠিক আছে? এইবার কি করলেন, লুপের কাছে একটা চুম্বককে আনলেন। তো নর্থ পোলটা কাছে এনেছে, তার মানে কি হবে, চুম্বক বলরেখা এইখানে এইভাবে 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 এইভাবে। আমি শুধু নর্থ পোল থেকে চুম্বক বলরেখা যেগুলো রয়েছে সেগুলোই এঁকেছি, আর কিছু আঁকিনি, ঠিক আছে? এইবার ঘটনাটা ভালো করে বোঝ। উনি কি করলেন, চুম্বকটাকে কাছে রাখলেন, দেখলেন না ভাই গ্যালভানোমিটার রিডিং কত আছে, 0। চুম্বকটাকে নিয়ে জাস্ট এভাবে ছিল, আস্তে 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 করে নিয়ে ভেতরে নিয়ে রেখে দিলেন। চোখ বন্ধ করে ওটাকে ভেতরে রাখলেন, কয়েলের মাঝখানে, একদম কয়েলের মাঝখানে রাখলেন ভেতরে রেখে চুপ করে দাঁড়িয়ে গেলেন। দেখলেন গ্যালভানোমিটারের রিডিং এবার কত, রিডিং 0। কিন্তু একটা ঘটনা যেটা লক্ষ্য করার, উনিও করলেন, যে এখন তো ভাই 0, কিন্তু যে মুহূর্তে আমি গ্যালভানোমিটারে ঢুকাচ্ছিলাম মানে কি, মানে এই যে ম্যাগনেটটাকে স্লাইড করি, ম্যাগনেটের এই যে কয়েলের কাছে আনছিলাম, সেই মুহূর্তে গ্যালভানোমিটার একটা ডিফ্লেকশন দিয়েছে, কারণটা বেঁকে গেছিল, ঠিক আছে? তার মানে উনি কি খেয়াল করলেন, উনি খেয়াল করলেন এই কয়েলটা কাছে এলে, এই কয়েল বলছি, ম্যাগনেটটা কাছে এলে কয়েলের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, গ্যালভানোমিটার রিডিং দিয়েছে, গ্যালভানোমিটার কাটার ডিফ্লেকশন হচ্ছে, মানে কি নিশ্চয়ই সার্কিটে বা বর্তনীতে একটা পরিমাণ তড়িৎ প্রবাহ ছিল, এটাই উনি খেয়াল করলেন। তারপরে কি খেয়াল করলেন, তারপরে এই চুম্বকটাকে ধরেই উল্টো দিকে নিয়ে গেলেন, উল্টো দিকে টানলেন, দেখবেন আরে বাস, আবার ম্যাগনেট এই গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিল। প্রথম ক্ষেত্রে যদি এইভাবে দিয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে কি করলো, এই দিকে দিল, মানে কারেন্টের ডিরেকশনটা পাল্টে গেল, ঠিক আছে? ঠিক আছে, এবার উনি কি বললেন, এবার এই ম্যাগনেটটাকে ধরে ফার্স্টে এইভাবে এইভাবে করে কয়েলের কাছে আনছিলেন, কয়েল থেকে দূরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে? এইবার কি হলো, সাইক করে আবার নিয়ে গেল, দেখলো কি হলো, কারণটা প্রথমবার যদি এইটুকু বেঁকে ছিল, এইবার এতটা বেঁকে গেল, আরে বাস, কারেন্টের ভ্যালুটা বেড়ে গেল। তার মানে উনি বলছেন জিনিসটা কি হচ্ছে, ভালো করে তোরা খেয়াল কর। এই কয়েলটাকে দেখ, আমি তো ম্যাগনেটটাকে সরাতে পারবো না, আমি একটা কাজ করি, কয়েলটাকে একটু শুধু সরিয়ে আঁকি, কয়েলটাকে যদি একটু সরিয়ে আঁকি, এইরকম, এইরকম ভালো করে দেখ। ফার্স্ট পজিশন অর্থাৎ এইখানে যখন কয়েলটা ছিল, আমি একটা কাজ করি, কয়েলটার বরং কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোদের দেখতে সুবিধা হবে। এরকম কালার করে দিই, রাইট? হ্যাঁ, কি
ভালো করে দেখ। তো যখন গ্রিন পজিশনে ছিল কয়েলটা, এর মধ্যে কতগুলো বলরেখা যাচ্ছিল ভালো করে কাউন্ট করে দেখ। 1 2 3 4, চারখানা বলরেখা যাচ্ছিল। তার মানে ফ্লাক্সের অ্যামাউন্ট বেশি ছিল। সেকেন্ড পজিশনে যখন এসছে ভালো করে খেয়াল কর, এই একটা দুটো, কেবলমাত্র দুটোই বলরেখা ফেরত দিয়ে যাবে। এই বলরেখাটা বেঁকে বাইরে চলে গেছে, এই বলরেখাও বেঁকে বাইরে চলে গেছে। তাহলে কি হলো, বলরেখার পরিবর্তন কমে গেল। বলরেখার পরিবর্তন কমলো মানে কি, আগের জাস্ট যে ডেফিনিশনটা পড়ে এসেছি, চুম্বক প্রবাহ বল বা ম্যাগনেটিক ফ্লাক্স বল, ফ্লাক্স কমে গেল। ফ্লাক্স কমলো, কি হলো, এর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হলো। আরে তড়িৎচালক বল এসছে বলেই তো, ইএমএফ এসছে বলেই না কারেন্টটা এসছে। ঠিক আছে, তো যাই হোক, সেটা নিয়ে আবার পরের পাতায় পড়ছি। দ্বিতীয় সূত্রে বলছে, কি বলছে, এবার ভ্যালুটা বার করছে। ফার্স্টে বললো যে না আমার কাছে ইএমএফ এসছে, এবার ইএমএফ এর মানটা রয়েছে। মানটা কি বলছে, বলছে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা যেটা আছে কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতি। মানে আগের বার দেখলাম আমি তড়িৎ চুম্বকের কি হয়েছিল, ওই ফ্লাক্সের পরিবর্তন হয়েছিল। ফ্লাক্সের পরিবর্তন মানে কি, ডেল্টা ফাই। ডেল্টা বলতে আমরা পরিবর্তন বুঝি, ডেল্টা ফাই। এবার এই দ্বিতীয় সূত্রে কি বলছে, পরিবর্তনের হার, তো ডেল্টা ফাই বাই ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা টি বলতে পারিস বা জাস্ট টিও বলতে পারিস, যাই হোক আমি ডেল্টা টি রাখলাম। তো ফ্লাক্সের পরিবর্তনের সাথে কি রয়েছে না, ইএমএফ এপসিলনটা সমানুপাতি। এটা কে বলছে, এটা বলছে ফ্যারাডে। ফ্যারাডে শুধুমাত্র এইটুকু বলছে। এই যে আগের বার বললাম যে আমি ম্যাগনেটটাকে স্লো না এনে যদি সাইক করে একদম কাছে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখি, কাটার ডিফ্লেকশন বেড়ে যায়। কাটার ডিফ্লেকশন বেড়ে গেছে মানে কি, এইবার যদি ফার্স্ট আমি ওটাকে কাছে নিয়ে আসি তো ইএমএফ আমার বেশি উৎপন্ন হয়েছে, কারেন্টটা আমার বেশি তৈরি হয়েছে। সেটাই বলছি দ্বিতীয় সূত্রটা। কিন্তু এতটাই কিন্তু আমার কাছে কমপ্লিট নয়, কারণ আমি কি অভিমুখে যে কাটাটা ডিফ্লেকশন দিয়েছে সেটা কিন্তু আমি এখনো বর্ণনা পাইনি এখান থেকে। ঠিক আছে, তো এরপরে যে বর্ণনা দিতে আসবে সে হলো লেন্জ ল। তো ভালো করে খেয়াল রাখবি, ফ্যারাডের সূত্র কিন্তু আমাকে কেবলমাত্র বলে প্রপোর্শনালিটিটা, মানে মান নিয়ে কথা বলছে। লেন্জের সূত্র যেটা আছে সেটা আমাকে অভিমুখটা এবার দেবে। লেন্জের সূত্র কি বলছে, ফ্লাক্সের পরিবর্তনের ফলে, বা এভাবে বলি চুম্বক প্রবাহের পরিবর্তনের ফলে, চুম্বক প্রবাহের পরিবর্তনের ফলে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ এমন হয় যাতে, খুব ক্রুশিয়াল একটা কথা লিখতে চলেছি, তার সৃষ্টির কারণকে বাধা দেয়। সৃষ্টির কারণকে বাধা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সৃষ্টির কারণকে বাধা দেয়, এটা কেন প্রয়োজন দেখ ভালো করে বোঝ। তোরা পড়ে এসছিস এর আগে যে, একটু আগে চলে যাই, তোরা এর আগে পড়েছিস যে যখনই সার্কিটে কোনো একটা কারেন্ট রয়েছে, যে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিয়েছে মানে এর মধ্যে একটা কারেন্ট তৈরি হয়েছে। ভালো করে বোঝ, এর আগের চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম, একটা কারেন্ট যদি কয়েলের মধ্যে থাকে সেই কয়েলের জন্য একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ইজন্ট ইট? তো ধরে নে এই যে কয়েলে ফ্লো হয়েছে, ধরে নে কয়েলে যে ফ্লো হয়েছে সেইটার ডিরেকশনটা আমি এখানে বলছি। তো আমি একদম সুন্দর করে ফ্যারাডের সূত্র শিখছি, ঠিক আছে না? ভালো করে এটা ডিটেলসে পড়াবো, কারণ কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোরা না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবি। নর্থ সাউথ, ঠিক আছে? আমার বক্তব্য হলো, যদি আমি ম্যাগনেটটাকে কাছে নিয়ে আসি, এবার কারেন্টের কি ডিরেকশন হবে আমাকে কিন্তু ফ্যারাডে দাদু বলেনি। তো আমি আমার মতো ধরে নিলাম যে কারেন্টের ডিরেকশনটা এই ধরনের হলো, ঠিক আছে, এই রকম কয়েলটা মোটামুটি গোলই হয়ে গেছে রে, বুঝতে সুবিধা হবে না, ডিরেকশনটা বুঝতে বেশ অসুবিধা হবে, একটু ফ্ল্যাট করে নি, এইরকম। তো আমি কি বলছি, না এইরকম দিকে এইরকম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। সো এইরকম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে মানে এইরকম ধরে না, এই যে ইধার সে ইধার। তো এইরকম ডিরেকশনে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে এর জন্য। তো এর জন্য চুম্বক ক্ষেত্র কোন দিকে স্যার, এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড। কিসের চুম্বক ক্ষেত্র এটা ভালো করে বুঝতে পারলি? আবার বলছি, এই যে
ম্যাগনেটটা ঢুকছে, ম্যাগনেটের ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তার জন্য একটা তড়িৎ কারেন্ট, একটা তড়িৎ প্রবাহ বা কারেন্ট তৈরি হয়েছে। এই যে কারেন্টটা তৈরি হয়েছে, এবং এই কারেন্টের জন্য আগের চ্যাপ্টারে পড়েছিলাম চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চুম্বক ক্ষেত্রটা এইটা, এটা কি ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, BIND বলি, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। এইবার ভালো করে বোঝ, ভালো করে বোঝ। এই যে নর্থ পোলটা আসছিল ম্যাগনেটের, এই নর্থ পোলের একটা চুম্বক ক্ষেত্র রয়েছে এইদিকে, দুটো চুম্বক ক্ষেত্র একই অভিমুখে, কি হবে, কি হবে, ম্যাগনেটের টেনে ভেতরে ঢুকিয়ে নেবে কয়েলের মধ্যে অটোমেটিক্যালি। আমি কিন্তু বাইরে থেকে কোনো কারেকশন বা কিচ্ছু দেইনি, অটোমেটিক্যালি কি করলো, ম্যাগনেটের টেনে কয়েলের মধ্যে ঢুকিয়ে দিল। ঠিক আছে, ওকে। এবার কি হবে, ইনার্শিয়া, এই জিনিসটা তোরা বুঝিস, নিউটনের গতিসূত্রে পড়ে এসেছিস, ভর বিশিষ্ট যে কোনো বস্তুর, ভারী বস্তুর ইনার্শিয়া বা জাড্য ধর্ম থাকে। জাড্য ধর্ম থাকার ফলে কি হবে, ম্যাগনেটটাকে অতিক্রম করে ম্যাগনেটটা এই পাশে চলে আসবে, ম্যাগনেটটা এই পাশে চলে আসবে, টেনে এই পাশে চলে এলো। এবার ভালো করে বোঝ, এবার ভালো করে বুঝবি, এইদিকে নর্থ পোল, এইদিকে সাউথ পোল। আগের বার কি হচ্ছিল, নর্থ পোল কাছে আসছিল, নর্থ পোল কাছে আসছিল বলে কারেন্টের ডিরেকশনটা এই পাশে ছিল, ঠিক, ওকে। এবার নর্থ পোল দূরে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি উল্টো ঘটনা, সো কারেন্টের ডিরেকশনটা কি হবে, পাল্টি খেয়ে যাবে। কারেন্টের ডিরেকশনটা পাল্টি খেয়েছে, কেন, কেন বুঝলি, আগের বার নর্থ পোল কাছে আসছিল তো কারেন্টের ডিরেকশনটা একদিকে ছিল, এবার নর্থ পোল দূরে যাচ্ছে তো কারেন্টের ডিরেকশনটা পাল্টি খাবে। এইবার কারেন্টের ডিরেকশন যেই পাল্টি খেয়েছে, তো এই কারেন্টের জন্য তৈরি যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ সেটাও পাল্টি খেয়েছে, ইজন্ট ইট? এটা আমাদের নতুন চুম্বক ক্ষেত্র বি। এবার এই চুম্বক ক্ষেত্রটা আবার এই চুম্বকের সাথে অ্যালাইন্ড হয়ে গেছে, আবার অ্যালাইন্ড হয়ে গেছে। তোর মনে হতে পারে স্যার কি করে অ্যালাইন্ড হলো, এর নর্থ পোলটা তো এইদিকে চুম্বক ক্ষেত্র দিচ্ছে এবং এর চুম্বক ক্ষেত্রটা এদিকে, বাট সেইভাবে ভাবিস না, তোরা এর সাউথ পোলের দিকে তাকা, এর সাউথ পোলের অভিমুখ কি রয়েছে, সাউথ পোলটা এদিকে রয়েছে, এবং এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ডটা যদি এইদিকে ডিরেকশন, তো এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল। কয়েলের ভেতরে নয়, অ্যাকচুয়ালি কয়েলের বাইরে, এইভাবে ভাব, এইরকম, ঠিক আছে। এবার কি হলো কেসটা, এই যে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা পাল্টে গেছে, এটা এই ম্যাগনেটটাকে আবার এদিকে টানবে, আবার এদিকে টানলো, তাহলে কি হলো, ম্যাগনেটটার উপরে আমি কোনো রকম এক্সটার্নাল ফোর্স দেইনি, জাস্ট ম্যাগনেটটাকে কয়েলের কাছে রেখে হালকা করে টোকা দিয়ে দিয়েছিলাম। এই কারণে ম্যাগনেটটা অটোমেটিক্যালি এইভাবে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা করতেই থাকছে। এই যাওয়া আসা করছে, এই কথাটা মানেটা কি, ম্যাগনেটটা এইভাবে যাওয়া আসা করছে, এর মানে কি, এর মানে হলো এই ম্যাগনেটের মধ্যে একটা কাইনেটিক এনার্জি জমা হচ্ছে, ভালো করে দেখ, স্পিড বেড়ে গেছে এই ম্যাগনেটের, অটোমেটিক্যালি কেউ এনার্জি দেয়নি। এবার আমি কি করতে পারি, এই ম্যাগনেটের কাইনেটিক এনার্জি নিয়ে আমার একটা কোনো ডাইনামো ঠাইনামোর মধ্যে ঢুকিয়ে দে, সেখান থেকে আমি কি পাবো, এনার্জি পাবো, ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি, ফ্রি এনার্জি। বাট দুঃখের কথা, ফ্রি এনার্জি নেচারে পসিবল নয়। যেহেতু ফ্রি এনার্জি নেচারে পসিবল নয়, তার মানে আমি যা যা শুরু থেকে অ্যাজিউম করে গেছি সব ভুল, সব ভুল। আমি কি কি অ্যাজিউম করেছিলাম, আমি অ্যাজিউম করেছিলাম কারেন্টের ডিরেকশনটা এদিকে, দেয়ারফর এই যে কারেন্টের ফলে তৈরি চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা এই যে বাইরের চুম্বকটা আসছে তার অভিমুখের সাথে সমান, সব ভুল, সব ভুল। এই ভুলটাই ধরি দেখে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র পাতিকতা তার মানে কি বলছে, বলছে এই যে অসীম অ্যামাউন্ট অফ এনার্জি বা এই যে ফ্রি এনার্জি, এটা ভাই পসিবল নয় নেচারে, তুমি অন্য কাউকে গিয়ে গাল গল্প দাও, নেচারে পসিবল নয়। ফিজিক্স এই কথাকে ভরসা, মানে এই কথাকে সমর্থন করে না, নেচারে ফ্রি এনার্জি বলে কিছু হয় না। তার মানে তুমি যে ধরেছিলে যে কারেন্টের ডিরেকশনটা যেটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের বা চুম্বকের অভিমুখের সাথে সমান হয়ে গেছিল, দ্যাট ইজ রং। বলছে এই যে কারেন্টের অভিমুখটা এমনই হবে যাতে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এই কারেন্ট বা প্রবাহ মাত্রা সৃষ্টি কেন হয়েছিল, ফ্লাক্সের পরিবর্তনের কারণে। বলছে এই যে কারেন্টের ঘটনা, তাহলে এই পুরো ঘটনাটা ভুল, তাহলে এই পুরো ঘটনাটা ভুল, তাহলে সত্যিটা কি হবে, সত্যি হবে এই কয়েলটাকে যদি আমি এইভাবে রাখতাম, দাঁড়া, কয়েলটাকে যদি আমি এইভাবে রাখতাম, আরে কাইসে রাখা ভাই, এইভাবে, এইভাবে যদি কয়েলটাকে রাখি, এখানে গ্যালভানোমিটার, এবার চুম্বকটাকে যদি কাছে নিয়ে আসি, নর্থ পোল সাউথ পোল, এটাকে কাছে টান, টানলে কি হবে, বলছে এর মধ্যে স্টিল আবিষ্ট তো হবে। ফ্যারাডে কি ভুলভাল বলেছিল, ফ্যারাডে ভুল বলেনি, ইএমএফ আবিষ্ট হবে, কিন্তু ডিরেকশনটা এই দিকে হবে, ডিরেকশনটা এইদিকে হবে। ডিরেকশনটা যখন এদিকে হবে তার মানেটা কি, তার মানে এই যে সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে,
এই যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বল বা আবিষ্ট চৌম্বক বল, আবিষ্ট চৌম্বক ক্ষেত্র বল, এই যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু আমার অরিজিনাল ম্যাগনেটের অপোজিট দিকে হবে। অপোজিট দিকে হবে মানে কি, এই চুম্বকটাকে বাধা দেবে। এই যে লেখা আছে দেখ, কারণকে বাধা দেয়। মানে এই যে চুম্বক ক্ষেত্র আবিষ্ট হয়েছে তার সোল পারপাসটা কি, তার একমাত্র জীবনে গোল, জীবনে একমাত্র তার দাবি হলো যে আমি চুম্বককে আমার সামনাসামনি নড়তে দেব না। চুম্বককে দেখলে কি করব, সেই পুলিশের মতো বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়বো, চল দুহাত তুলে দাঁড়িয়ে পড়, নড়লেই শুট করে দেবো। কার কথা? কথা হচ্ছে এই যে ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডের। ঠিক আছে, এটাই বলে লেন্জের সূত্র। তার মানে একটা প্রশ্ন করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বা ইম্পর্টেন্ট কনসেপ্ট, বলে লেন্জের সূত্র কিসের, কোন ফান্ডামেন্টাল থিওরির উপর দাঁড়িয়ে আছে? শক্তি সংরক্ষণ সূত্রের উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এটি শক্তির সংরক্ষণ সূত্রের ভিত্তিতে, বা ভিত্তিতে না বলে একই ব্যাপার, কাজ করে, কাজ করে। ঠিক একই রকম একটা মজার এক্সাম্পল তোদেরকে আমি দেখাবো, লেন্জের সূত্রের উপরেই বেসিস করে দাঁড়িয়ে আছে। এরকম জিনিস দেখ, ধরে নে আমার কাছে একটা কপারের এরকম টিউব আছে। ঠিক আছে, কপারের একটা টিউব আছে। এবার ঘটনা কি, আমি একখানা চুম্বককে নিলাম, ম্যাগনেটকে নিলাম, ওকে। এবার কি করেছি, এই ম্যাগনেটটাকে সাপোজ আমি এই কপার টিউবের মধ্যে দিয়ে ড্রপ করাচ্ছি। ম্যাগনেটটা এখানে ড্রপ হচ্ছে। আচ্ছা, ম্যাগনেটটা যখন দূর থেকে ড্রপ হতে হতে আসছে, ধর অনেক দূরে রয়েছে ম্যাগনেটটা, অনেক দূরে ম্যাগনেটটা রয়েছে। তো অনেক দূরে যখন ম্যাগনেটটা রয়েছে, তখন ওর ওপর যে ত্বরণটা কাজ করছে সেটা ভ্যালু কি, সেটা ভ্যালু জি। ঠিক, এইবার ঘটনা হচ্ছে, ভালো করে খেয়াল কর, চুম্বকটা কাছে আসছে, এর মানে চুম্বকে যে বলরেখা, এই যে বলরেখা যেগুলো ছিল, এই বলরেখা, এই বলরেখার যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে এই কপার টিউবের মধ্যে দিয়ে, সেই ফ্লাক্সের পরিবর্তন কি হবে, চেঞ্জ হতে থাকবে। আর ফ্লাক্সের পরিবর্তন চেঞ্জ হলে তোরা কি জানিস, তোরা জানিস ফ্লাক্সের পরিবর্তন ফার্স্টে বোঝ, লেন্জের সূত্র কি বলে, লেন্জের সূত্র বলে এই ফ্লাক্সের পরিবর্তন হলে, না ফ্যারাডে বলে, সরি, ফ্লাক্সের পরিবর্তন হলে একটা ইএমএফ তৈরি হবে। এবার ইএমএফ তৈরি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একটা কপার, মানে মেটালিক একটা যে ইয়ে রয়েছে, সিলিন্ডার রয়েছে, তো তার মধ্যে অবভিয়াসলি একটা কারেন্ট যাবে। ইএমএফ বা তড়িৎচালক বল মানে বিভব প্রভেদ, পাতি কথা, বিভব প্রভেদ থাকলে তো কারেন্ট থাকবে, প্রবাহ মাত্রা থাকবে, তো প্রবাহ মাত্রা আছে। এবার লেন্জের সূত্র কি বলছে, বলছে প্রবাহ মাত্রার অভিমুখটা ভালো করে দেখো, এই প্রবাহ মাত্রার অভিমুখটা এমন হবে যাতে করে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এবার এই প্রবাহ মাত্রা ফার্স্ট অফ অল সৃষ্টি হয়েছিল কেন, প্রবাহ মাত্রা সৃষ্টি হয়েছিল কার জন্য, দেখ ভালো করে, ক্রোনোলজি সমঝিয়ে ভাই, ক্রোনোলজি সমঝো। প্রবাহ মাত্রা কার থেকে হলো, প্রবাহ মাত্রা হলো ইএমএফ থেকে, ইএমএফ বা তড়িৎচালক বল। এই ইএমএফটা কোন থেকে হলো, ফ্লাক্সের পরিবর্তন, ফ্লাক্সের পরিবর্তন, ক্রোনোলজি সমঝে। আবার এই ফ্লাক্সের পরিবর্তন কেন হলো, এই যে সিলিন্ডার বা কপারের টিউব, তার সাপেক্ষে চুম্বকের গতির জন্য, তো চুম্বকের গতির জন্য। তাহলে কি বলছে, এই প্রবাহ মাত্রার অভিমুখটা এমন হবে যাতে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে গোড়ায় গন্ডগোলটা খোঁজা যায়, কোথায় গন্ডগোল আছে, একদম চুম্বকের গতি, এটাই হচ্ছে আমাদের গোড়ায় গন্ডগোল। তাহলে একে আটকানোর চেষ্টা করবে, তাই না? তাহলে চুম্বকের যে গতি ওটাকে আটকানোর চেষ্টা করবে, পাতি কথা। তো চুম্বককে আটকানোর চেষ্টা করবে মানে অপোজিট এমন একটা কারেন্ট ফ্লো তৈরি করবে, ধর এখানে নর্থ পোল ছিল, এখানে ছিল সাউথ পোল, তাহলে আমি ডিরেকশনগুলো দিয়ে দিই চুম্বক ক্ষেত্র বলরেখার। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে, তাহলে কারেন্ট ডিরেকশনটা এমন হবে যেটা ম্যাগনেটের উল্টো দিকে, বুঝতেই পারছিস তোরা, এইরকম ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, এইরকম ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, এইরকম ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। মানে এই যে আমার কাছে, ধরে নে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এটা ধর আমার কাছে সেই কপার টিউবটা, তার মধ্যে এইভাবে গোল গোল করে কারেন্ট ফ্লো হচ্ছে, এইভাবে এইভাবে এইভাবে। তাহলে সেই কারেন্ট ফ্লোর জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হবে আরেকটা, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড।
আবিষ্ট চুম্বক ক্ষেত্র সেটা কোন দিকে হবে? সেটা অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে। জিনিসটা ক্লিয়ার আছে? ওকে। এইবার ধর ম্যাগনেটটা ভেতরে ঢুকে গেছে। এই যে আবিষ্ট চুম্বক ক্ষেত্র হলো, সেই চুম্বক ক্ষেত্র যখন রয়েছে ওই চুম্বকের ওপর একটা বল প্রয়োগ করবে। একটা বল প্রয়োগ করছে মানে মাস টাইমস অ্যাক্সেলারেশন, নিউটন দাদু বলে গেছিলেন, তার একটা ত্বরণ রয়েছে ভাই। এবার ভালো করে বোঝ, নিচের দিকে জি আর উপর দিকে একটা অন্য ত্বরণ, মানে পাতি করা ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। তাহলে ইনিশিয়ালি ধর প্রাথমিকভাবে যখন অনেক দূরে চুম্বকটা, বেগ বৃদ্ধির হারটা এরকম ছিল। এবার যেই চুম্বকটা অনেক কাছে চলে এসছে, যত চুম্বকটা কাছে আসবে কি হবে? ফ্লাক্সের পরিবর্তনটা তত র্যাপিড হবে, ঠিক কি না? আর যত চুম্বকটা কাছে চলে আসবে, এই যে উল্টো দিকে যে কারেন্টের এফেক্টটা আরো বাড়বে। তার মানে অপোজিট দিকে যে ত্বরণটা সেটা আরো বাড়ছে। তার মানে জি আর জি এর সমান থাকবে না, বেগের পরিবর্তনের হারটা স্লো হয়ে যাবে। দেখ, স্লো স্লো হয়ে গেল, ঠিক স্লো হয়ে গেল। ম্যাগনেটটা ম্যাগনেটটা সুন্দরভাবে ভেতর দিয়ে আসছে 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 আসছে, এরকম ভাবে আসছে আসছে আসছে। আচ্ছা দাঁড়া, এখনো ভেতরে রয়েছে। ভেতরে যতক্ষণ রয়েছে পুরো দেখ একই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং দেখ অ্যাকচুয়ালি কি হলো, ভেতর থেকে পুরো চুম্বকটা এখান থেকে পুরো এইভাবে মুভ করতে করতে স্লো হয়ে গেল আরামসে। স্লোলি নামছে 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 নামছে। যেই মুহূর্তে এইটাকে ক্রস করে বেরোলো, যেই মুহূর্তে কপার টিউবটাকে ক্রস করে বেরিয়ে গেল, কি হলো? কারেন্টের ডিরেকশনটা উল্টে যাবে। নাও দ্য ডিরেকশন অফ কারেন্ট ইজ রিভার্সড। যেহেতু বেগ এদিকে, রিভার্স হয়ে গেল ডিরেকশনটা। তার মানে আগের বার ফোর্সটা কোন দিকে ছিল? প্রথমে ফোর্সটা ছিল, দেখ ভালো করে, প্রথমে ফোর্সটা ছিল এইদিকে ফোর্স ছিল। কি করছিল? বলছিল ম্যাগনেটটাকে ঢুকতে দেব না, ওকে আটকাও। এবার ম্যাগনেটটা কি যেই ছেড়ে বেরিয়েছে, বলছে যেও না গো যেও না, আমি অপেক্ষা করে বসে আছি তোমার জন্যে। তার মানে এবার কি করলেন? এবার চুম্বকটাকে উপর দিকে ফোর্স দিচ্ছে। একদম সেই রকম ঘটনা, पास आने भी नहीं देती और दूर जाने भी नहीं देती। ये क्या सीन है भाई, अजब कहानी है। তো এইটা হলো, এটা হলে পরে কি হলো? মোটামুটি বেগটা প্রায় বলতে পারিস কনস্ট্যান্ট হয়ে গেল, বেগটা প্রায় কনস্ট্যান্ট হয়ে গেল। কনস্ট্যান্ট হওয়ার পর যখন, কখনো খেয়াল রাখবি বেগটা কিন্তু নিচের দিকে নামছে না, বেগটা প্রায় কনস্ট্যান্ট হয়ে গেল। গিয়ে যখন ক্রস করে আবার আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে নামতে 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 অনেকটা নিচে চলে আসবে। অনেকটা যখন নিচে চলে আসবে, তখন আবার দেখবি কি হবে? এই যে চুম্বক ক্ষেত্র, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড, এই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টটা আবার কমতে থাকবে। তখন আবার কি হবে? আস্তে আস্তে বেগটা বেড়ে যাবে। তো ভেলোসিটি ভার্সেস টাইম, এইটা হলো আমাদের গ্রাফ। বোঝা গেল? তো এটার ট্রিকটা কি, ফান্ডা কি, মনে কি করে রাখবো? এইভাবে রাখবো, পাস আনে भी नहीं देती और दूर जाने भी नहीं देती। ঠিক আছে, তো এইগুলো আমরা শিখলাম। এরপর কি রয়েছে? লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র, এটা শিখতে হবে আমাদের। দেখ এই জিনিসটা মোটামুটি আমরা দেখে এসেছি, আগেই দেখে এসেছি লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র। এবার আমরা কি দেখবো? লেঞ্জের সূত্রের অ্যাপ্লিকেশন গুলো দেখবো। মানে শক্তি সংরক্ষণ সূত্র হচ্ছে আমরা জানি কেন হচ্ছে, সেটা আমরা জানি, বাট দেখবো ওটা যদি অ্যাপ্লিকেবল হতে হয় তাহলে কারেন্টের ডিরেকশন ডিফারেন্ট কেসে, কারেন্ট বল বা যাই বল ইএমএফ এর ডিরেকশনটা কেমন হওয়া উচিত। তো দেখ ভালো করে, সাপোজ আমার কাছে একটা এক্সাম্পল রয়েছে, এরকম এক্সাম্পল, এই 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 আর এই যা এই। তো আমার কাছে দেখেন একটা ফ্রেম রয়েছে এরকম, ঠিক আছে? এবার ওই ফ্রেমের ওপর কি করেছি আমি, এরকম একটা দণ্ড নিয়ে রেখেছি, ঠিক আছে? এইরকম এক্সাম্পল তোরা ক্লাস 11-এ হয়তো করেছিলি, যেখানে এর মধ্যে সোপ ফিল্ম রেখে এটাকে টানা হয়। তো খুব কাছাকাছি একটা এক্সাম্পল, এই রিজিয়নে কি রয়েছে স্যার? এই রিজিয়নে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে। ভেতরেও রয়েছে,
অবভিয়াসলি। এবার কি করছি আমি, ধর বাইরে থেকে বল প্রযুক্ত করে এটাকে আমি এই দিকে টানছি, তাহলে ঘটনা কি হচ্ছে ভালো করে বোঝ। তাহলে ফ্লাক্স বাড়ছে, পাই ইনক্রিজিং, ঠিক কিনা? কারণ ক্ষেত্রফল বাড়ছে, তো পাতি কথা বোঝ, ক্ষেত্রফল বাড়ছে তাই ফ্লাক্স বাড়ছে। কার মধ্যে থেকে স্যার? এই কুণ্ডলীর মধ্যে থেকে। ভালো করে কুণ্ডলীটা খেয়াল কর, এই কুণ্ডলীর মধ্যে কি হচ্ছে, এখান থেকে এরিয়া বাড়ছে, সো ফ্লাক্স বাড়ছে। এবার ভালো করে বোঝ, ফ্লাক্স বাড়ছে মানে আমার একটা কারেন্ট তৈরি হওয়া উচিত, যে কারেন্টটা কি করবে, আমার ফ্লাক্সের চেঞ্জটাকে বাধা দেবে। ফ্লাক্সের চেঞ্জ মানে কি ভালো করে বোঝ, আমার ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে? ম্যাগনেটিক ফিল্ডটা আছে বোর্ডের থেকে ভেতর দিকে, সো এইরকম ডিরেকশন, ইনসাইড দ্য বোর্ড ভেতর দিকে আছে। তো আমার কারেন্টটা এমন ডিরেকশনে হবে যেটা অবভিয়াসলি এই ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে হওয়া উচিত। সেটা কি আছে স্যার? এইরকম। তো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো তৈরি হবে, তখন কারেন্টের ডিরেকশনটা এইরকম হবে। বোঝা গেছে? তো আমায় কি করতে হবে, কারেন্ট আই এর অভিমুখ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? বুঝে নিলাম আমরা। সো এইভাবে কি করি আমরা, বেসিক্যালি কারেন্টের ডিরেকশনগুলো বের করতে পারি। এবার এই কেসে চাইলে বিভব প্রভেদ কত আছে সেটাও বের করতে পারিস। বিভব প্রভেদ কিভাবে বার করবো দেখ, আমরা ফ্যারাডের সূত্র দেখে এসেছি, এপসাইলন। আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এই যে লেঞ্জের সূত্রটা তোরা পড়লি আগের পেজে, লেঞ্জের সূত্রটা এত কথাবার্তা সব বললাম, পাতি কথা এক কথা যদি বলি, লেঞ্জের সূত্র কাজটা কি করে, লেঞ্জের সূত্র এক্সট্রা কন্ট্রিবিউশন কি দিয়েছে আমাদের কাছে। তো লেঞ্জের সূত্র যেটা কন্ট্রিবিউশন দিয়েছে, আমি পরের পাতা একটু অ্যাড করে নিয়ে, হ্যাঁ এটাকে, আমার সেম ব্যানার লাগবে, সেম ব্যানারটা আমার প্রয়োজন, সো আমি এগুলোকে সব উড়িয়ে দেবো। তো দেখ লেঞ্জের সূত্র আমায় কি বলছে, লেঞ্জের সূত্র বলছে, ফ্যারাডের সূত্র তোমায় আমায় কি বলেছিল, ফ্যারাডে দাদু বলেছিল ডিফাই ডিটি, সরি, ইজ এপসাইলন প্রপোর্শনাল টু ডিফাই ডিটি। এটা কে বলেছিল? এটা বলেছিল ফ্যারাডে দাদু। লেঞ্জ কি বলছে? লেঞ্জ বলছে সব ঠিক আছে, বাট একটা মাইনাস সাইন সামনে হবে, ঠিক আছে? এটা কে অ্যাড করলো? ফ্যারাডে অ্যাড করলো। আচ্ছা এইখানে দেখ আরেকটা জিনিস অ্যাডিশন আছে, যদি n সংখ্যক কুণ্ডলী থাকে, তাহলে কি হবে, এপসাইলন ইকুয়াল টু n ডিফাই ডিটি। তাহলে এনটাকে তোরা বড় হাতেও লিখতে পারিস, এটাই মনে হয় বেটার হবে, বিকজ আমরা সব জায়গাতে বড় হাতেই লিখি। আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, যারা যারা ভাবছিস তারা প্রশ্ন করতে পারিস, স্যার এখানে প্রপোর্শনাল সাইন ছিল, আপনি এখানে ইকুয়াল টু কি করে করলেন? তো পাতি কথা, এখানে এই ফর্মুলাটাতে কোনো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে না, সিম্পল ইউনিট ট্রান্সফরমেশন হয়ে যায় এবং এন ডিফাই ডিটি ডিরেক্ট চলে আসে, ঠিক আছে? কোনো রকম দরকার নেই। बच्चों माइनस साइन किधर गया रे, तुम भी भूल गया? देखो লেন্স দাদুকে তুমি তো ভুলে গেছো, পড়ছি ওপরে লেন্সের ল, কিন্তু মাইনাস সাইন দেইনি, তোরাও নোট করে নিয়েছিলি, মাইনাস সাইনটা দিবি তো রে পাগলা। এরপরে কি আছে, হ্যাঁ যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে এই কেসে আমি ইএমএফটা কি করে বার করব। তো ইএমএফ কি আছে, ইএমএফ ফর্মুলা আছে ইকুয়াল টু মাইনাস এন ডিফাই ডিটি, ঠিক আছে? আচ্ছা এনটা এখানে কত, এখানে ধর এন খানাই পাক আছে, বা একখানাই ধরে নে, এন ইকুয়াল টু 1 ধরে নে, তাহলে মাইনাস ডিফাই ডিটি, ডিটি অফ ফাই। ওকে, এবার ফাই এর ভ্যালুটা কি, ফাই ইকুয়াল টু, ভালো করে বোঝ, বি ইন্টু এ, বি ডট এ, এভাবে বল, ডট প্রোডাক্ট হিসাবে বি ডট এ। এবার বোঝ ভালো করে, এই যে ফ্রেমটা, সেটা চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রয়েছে, তার মানে আমার চুম্বক ক্ষেত্র যদি ভেতর দিকে হয় এবং আমার ম্যাগনেটিক ফিল্ড কি, আচ্ছা সরি, চুম্বক ক্ষেত্র ভেতর দিকে, এবং ধর কুণ্ডলী যেটা রয়েছে, কুণ্ডলীর মধ্যে কারেন্টের ডিরেকশনটা আমি এই দিকে নিলাম, তুই সারফেস ভেক্টর যে কোনো একটা নিতে পারিস, সারফেস ভেক্টর ভেতরেও নিতে পারিস, বাইরের দিকেও নিতে পারিস, বাট আমি তো একটা কথা বলবো, যেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই দিকে সারফেস ভেক্টরটা নিয়ে নেয়। দেয়ারফর কি কর, সারফেস ভেক্টর ডিরেকশনটা এই দিকে নিয়ে নে, এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, সারফেস ভেক্টর বাইরের দিকে, তাহলে বি
ডট এ, এটা করলে কি হবে, বি এ কস 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন করলাম, দুটো, একটা এইদিকে আরেকটা এইদিকে, এটাকে ধরে নে বি ভেক্টর, এটাকে ধরে নে এ ভেক্টর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। ক্লিয়ার আছে? তো এটাকে সলিউশন করলে কত হবে স্যার, মাইনাস বি এ। এবার এই এরিয়াটার মধ্যে একটু গল্প আছে, এরিয়াটা কনস্ট্যান্ট নয়, এরিয়াটা কনস্ট্যান্ট নয়, বরং আমি কি করলাম, একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোকে দিয়ে দিলাম, যে রডটাকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করে টানছি ঠিকই, কিন্তু রডটা কি হচ্ছে, সমগতিতে বা সমবেগে রডটা যাচ্ছে, রডের বেগটা ধ্রুবক, রডটা সম ভি বেগে এদিকে সরছে। তাহলে বোঝ সমবেগে যদি রডটা সরছে, তো ধর এখানে ডিএক্স দূরত্ব সরেছে, কত সময় স্যার, ডিটি সময়। তাহলে আমি একটা কাজ কর, আমি এভাবে বলি, ফ্লাক্সের পরিবর্তন কত হলো, রডটা যে সরলো তার জন্য ফ্লাক্সের পরিবর্তন কত হলো স্যার, ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই ইকুয়াল টু বি ইন্টু এইটুকু যে ক্ষেত্রফল আছে, কোনটুকু ক্ষেত্রফল স্যার, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি করে নেব, এই দৈর্ঘ্য ইন্টু এই প্রস্থ, ঠিক, দৈর্ঘ্যটা কত স্যার, দৈর্ঘ্যটা হচ্ছে এল, তো এল আর এদিক বরাবর কত হবে স্যার, ডিএক্স, ঠিক আছে, বসিয়ে দে এখানে। তো ওকে, মাইনাস সাইন এটা ছিল, মাইনাস সাইনটা রয়ে গেল, মাইনাস মাইনাস গুণ হয়ে গিয়ে প্লাস হয়ে গেল, তো বি এল ডিএক্স, আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে ডিটি। এর ভালো করে বোঝ, বিশাল কিছু রকেট সায়েন্স নেই, এই ডিএক্স ডিটি এটাই তো ভেলোসিটি, তো এটা কত হয়ে গেল, বি এল ভি। তো এই কেসে কত ইএমএফ তৈরি হবে, যদি প্রশ্ন করে এই যে স্লাইডার রডটা রয়েছে, এই স্লাইডার রডের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, সেটা হবে এইটা। আর ভালো করে খেয়াল করবি, এখানে স্লাইডার রডটা এটাও কিন্তু মেটালিক এবং ফ্রেমটাও মেটালিক, পুরোটাই কিন্তু মেটালিক হতে হবে, নইলে কারেন্ট ফ্লো হবে কোত্থেকে রে ভাই। তারপরে প্রশ্ন চলে এসছে, বলেছে আচ্ছা দু একটা আরো কেস আমরা করতে পারি না, দু একটা আরো কেস, চল আগে অঙ্কটা করে নি। বলছে একটি কুণ্ডলীর ভেতর দিয়ে চুম্বকীয় ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, ফাইয়ের ফর্মুলা দিয়েছে, যেখানে টিটাকে সেকেন্ডে মাপছে, কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, তবে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের পরিমাণ কত হবে। তো ভালো কথা, তো আমাকে বুঝে নিতে হবে, এটা দিয়েছে রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, এটা দিয়ে দিয়েছে ফ্লাক্স পাই, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এটাও লাগবে ইনফরমেশন, আর 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 কিছু দরকার নেই, ডিরেক্ট ফর্মুলা বসা, এপসিলন ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, রাইট, এটাকে ডিফারেন্সিয়েট কর, তো ডিডিটি অফ উইথ আ মাইনাস সাইন অবভিয়াসলি 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 5, যদি ডিফারেন্সিয়েট করি, আমি ডিরেক্ট করে দিচ্ছি, তোরা হাতে হাতে এক একটা টার্ম ধরে ধরে করবি। তো এইটাকে যদি করি 4t স্কোয়ার, 4 ইন্টু টি স্কোয়ার মানে 2t, প্লাস 2t কে ডিফারেন্সিয়েট করলে 2 পরে থাকবে, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়, তো এটা কত হলো, 4 দুগুণে 8, তো মাইনাস কমন নিলে 8t প্লাস 2, লাইক দিস, তাই তো, ওকে। এবার প্রশ্নে কি বলেছে ভালো করে বোঝ, এটা এই জিনিসটা কি, এটা একটা কুণ্ডলীর ইএমএফ, তো একটা কুণ্ডলী এভাবে দেখ, কুণ্ডলী এই যে দুটো টার্মিনাল রয়েছে না, এই দুটো টার্মিনাল রয়েছে, এদের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হলো আমাদের এপসিলন। এবার ঘটনা, এই বিভব প্রভেদের ফলে কি হবে, বিভব প্রভেদের ফলে স্যার একটা কারেন্ট আই ফ্লো হবে, এই কারেন্টের ফর্মুলা কি হবে, কারেন্ট আই ইজ নাথিং বাট এপসাইলন বাই আর, ইজন্ট ইট, তো মাইনাস অফ 8t প্লাস 2 বাই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয় স্যার, রেজিস্ট্যান্সের ভ্যালু 5, এটা হলো আমার কারেন্ট। এবার প্রশ্ন কি বলেছে, প্রশ্নকর্তা বলে দিয়েছে এই কারেন্টের ভ্যালু আমাকে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বার করতে হবে, তো আই এর টি ইকুয়াল টু 2 সেকেন্ড, রাইট, তো এখানে একটা কাজ করে টি এর জায়গায় 2 বসিয়ে দে, তাহলে কত থাকলো, মাইনাস 1/5, টি এর জায়গায় 2 বসিয়ে দে, 8 দুগুণে 16 প্লাস 2, তো মাইনাস 18/5 অ্যাম্পিয়ার। এটা কাজ কর, এটা করে দে, উপরে নিচে যদি 2 দিয়ে গুণ করি 36/10 মানে 3.6, মাইনাস 3.6 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ দ্য আনসার, ঠিক আছে, মাইনাস 3.6 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ দ্য অ্যান্সার।
এবার ঘটনা হলো এই ক্ষেত্রে তুই মাইনাস সাইনটা ক্যারি ফরওয়ার্ড করতেও পারিস, নাও করতে পারিস। এই মাইনাস সাইনটা আমাকে কি বলছে? মাইনাস সাইনটা বেসিক্যালি আমাকে কারেন্ট ফ্লোর ডিরেকশনটা বুঝিয়ে দেবে এই সার্কিটে, আর কিছু নয়। তুই মাইনাস সাইনটা তুই চাইলে রাখ, না চাইলে উড়া, দ্যাট ডাজ নট ম্যাটার। এই মাইনাস সাইনটা তুই রাখলে রাখ, না রাখলে উড়িয়ে দে। এরপর কি আছে বলছে, সুষম চুম্বক ক্ষেত্রে একটি পরিবাহী দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল। আচ্ছা, বলছে সুষম চুম্বক ক্ষেত্রে একটা পরিবাহী দণ্ড এগোচ্ছে, এইটা একটা হতে পারে। আর কি আছে এরপরে? এরপরে 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 এই রে, এই কেসটা আমরা করে নিয়েছি অলরেডি। এই কেসটা সুষম কি বলছে, চুম্বক ক্ষেত্রে এটি পরিবাহী দণ্ডে আবেষ্ট তড়িৎচালক বল, মানে সিনটা কিরকম? সিনটা ওই যে কিছুক্ষণ আগে করলাম, এই যে এইরকম ফ্রেমের ওপরে এই একটা জিনিস, এদিকে ভি বেগে ছুটছে, এখানে দৈর্ঘ্য হলো এল, তাহলে ইএমএফ কি হবে? এপসিলন ইকুয়াল টু বি এল বি। জাস্ট ফর্মুলাটা একটু মুখস্থ রাখিস, ঠিক আছে? ফর্মুলাগুলো মুখস্থ রাখবি। এরপর কি বলছে? বলছে মোশন অফ এরোপ্লেন ইন আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এরোপ্লেনে কোন মোশনের কথা বলছে। দেখ পাতি কথা বোঝ, এরোপ্লেন দুই থেকে তিন ধরনের মোশন করছে। একটা অ্যাসেন্ডিং মানে উপর দিকে উঠছে, একটা সমগতিতে যখন কি বলে হরাইজন্টাল বরাবর চলছে, মানে পাতি কথা আনুভূমিকভাবে চলছে। আর তৃতীয় গতি কি রয়েছে? যখন উপর থেকে নিচে নামছে। তিনটে গতি কথা আছে, কিন্তু আমরা এখানে তিনটে গতি কথা বলছি না। আমরা যখন এই প্রশ্নটা বলছি, আমরা বেসিক্যালি ওই গতিটা বলছি যখন এরোপ্লেনটা সমগতিতে ক্রুজ করছে, ঠিক আছে? সমগতিতে ক্রুজ করছে, ওই গতিটা আমরা বলছি। তো সেই ক্ষেত্রে কি হবে? দেখ, একটা এরোপ্লেনের যে ছবি আঁকি, যদি আমি ছবি খুব একটা ভালো আঁকতে পারবো না, জানি না এটা এরোপ্লেন হলো নাকি মিসাইল হলো কি হলো, কিছু একটা হলো, তোরা বুঝতে পারলেই হলো। এবার ঘটনা কি, এরোপ্লেনে ধর এই দুটো ডানার মধ্যে দৈর্ঘ্য কত আছে স্যার? এল আছে, ঠিক আছে? আর এরোপ্লেনটা কি করছে? ভি গতিতে সম ভি গতিতে এরোপ্লেনটা উঠছে। এবার ভালো করে বোঝ, আমরা কি বলেছি? আমরা বলেছি চুম্বক ক্ষেত্রে, এক্ষেত্রে লিখে দিই স্টার মেরে নোট, চুম্বক ক্ষেত্রের যে উপাংশ উপাংশ এল এল ভেক্টর এবং ভি ভেক্টর দ্বারা তৈরি তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব, তা হলো কি? বিএইচ। ভালো করে জিনিসটা বোঝ। তো ধর এটা আমার এরোপ্লেন, ইমাজিন করে না আমার হাতটাই হচ্ছে এরোপ্লেন, ঠিক আছে না? তো এরোপ্লেনে স্যার কি রয়েছে? একটা ডানা রয়েছে এরকম, দেখে নে ভালো করে, পড়ে না যায় রে, পড়ে না যায়, পড়ে যাস না, পড়ে যাস না। তো দেখে না এরোপ্লেনের এই রয়েছে ডানা, ঠিক কি না? এবং কি রয়েছে? একটা বেগ রয়েছে এরকম, ভু করে এরোপ্লেনটা উঠছে। এবার ভালো করে দেখ, আমরা এটা যদি তল বানানোর চেষ্টা করি, ভি ভেক্টর স্যার কোন দিকে? স্যার ভি ভেক্টরটা এই দিকে। এবং আমার এরোপ্লেনের ডানার মধ্যে যদি একটা ভেক্টর তৈরি করার চেষ্টা করি, মানে ডানার যে অভিমুখটা সেটা তুই এদিকে নে, তুই এদিকে নে, তোর ইচ্ছা। একটা ধর অভিমুখ আমি বানালাম, ধর এই দিক বরাবর, তাহলে এই দুটো মিলে তোর স্যার একটা তল তৈরি করে, করে কি করে না? তলটা বুঝতে পারছিস? এই যে এই তলটা। এবার প্রশ্ন হচ্ছে এই তলের সাথে লম্ব চুম্বক ক্ষেত্র কি রয়েছে? এই তলের সাথে কি রয়েছে স্যার? এই তলের সাথে লম্ব যেটা রয়েছে সেটা হচ্ছে বিভি রয়েছে। ও, আমি এখানে রংফুলি বিএইচ লিখে ফেলেছি, কোনো ব্যাপার না, এটা হবে কি? বিভি, ঠিক? তাহলে এই ধরনের সিনারিও যখন আমরা ট্যাকেল করব, আর্থের ম্যাগনেটিজমের যে কম্পোনেন্ট আমরা নেব সেটা হচ্ছে বিভি বা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, আর্থ ম্যাগনেটিক ফিল্ড। ভূচুম্বকত্বের উল্লম্ব উপাংশ, ভূ চুম্বকত্বের উল্লম্ব উপাংশ, ঠিক আছে? কোনো ব্যাপার না। তো এইটা যদি আমি ফর্মুলায় বসাই, তাহলে ঠিক আগের মতো কেসটা মনে হচ্ছে না? যে একটা এরকম দণ্ড রয়েছে, এরকম একটা দণ্ড রয়েছে, যেটা কি করছে না, ভি গতিতে এগিয়ে চলেছে। তাহলে কি হবে? দণ্ডের দুই প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি হবে, সেটা কি হবে? লিখে দিই। এক্ষেত্রে এরোপ্লেনের দুই ডানার মধ্যে
এপসাইলন ইকুয়াল টু বি এল ভি। আচ্ছা বিটা কি জিনিস? বিভি এল ইন্টু ভি চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্র কেন বলছি, তড়িৎচালক বল, তড়িৎচালক বল আবিষ্ট হবে। ঠিক আছে, তাহলে এই পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। এরপর দেখি কি রয়েছে। এরপর বলছে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস ইন আ কন্ডাক্টিং রড রোটেটিং ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। সিনারিওটা কিরকম? আমার কাছে ধর এটা রড রয়েছে, ঠিক আছে, এবং এই রডটাকে সেন্টার করে লাইক দিস, লাইক দিস। তো কেসটা কি হচ্ছে, রডটাকে সেন্টার করে ধর একটা যদি বৃত্ত আঁকি, এই বৃত্তপথে এই রডটা ঘুরছে, গোল 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 করে রডটা ঘুরছে, ঠিক? ওকে, এটাই কেন্দ্র করে। এইবার ঘটনা হলো রডের এই ঘূর্ণন গতির জন্য কি হবে স্যার, রডের কেন্দ্র এবং রডের যে পরিসীমা বা অন্তঃস্থ বিন্দু, এইটা এই দুটোর মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে। সেই বিভব প্রভেদ আমি কি করে মানে বের করব হিসাব করে? দেখ, আমি যদি রডের একটা এইরকম জায়গায় অংশ নিই, তাহলে কি হচ্ছে, সেটাও তো একটা বৃত্তপথ কমপ্লিট করছে এইরকম ভাবে, লাইক দিস। সেটাও একটা বৃত্তপথ কমপ্লিট করছে। স্যার তাহলে দৈর্ঘ্যটা কত হলো? স্যার দৈর্ঘ্যটা হলো এক্স, এবং এটা কতটা চওড়া স্যার? চওড়া হলো ডিএক্স। তাহলে কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটা এলিমেন্ট ডিএক্স কি আছে, ডিএক্স যা চওড়া বা বেধ সেটা ঘুরছে। ওকে স্যার, ভালো করে বুঝে নে, আমরা ইউনিফর্ম রোটেশনাল মোশন পড়ে এসেছি, ইউনিফর্ম রোটেশনাল মোশন ক্লাস 11-এ পড়ে এসেছি। মানে কি বলছে, বলছে ইউনিফর্ম রোটেশনাল বল বা সার্কুলার মোশন বল, তোরা জানিস কি সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে এই যে রডটা বল বা যা কিছু বল, এর দুই প্রান্তে যে কোনো এলিমেন্ট যদি আমি ধরি, সেটা এইখান থেকে ধর একটা এলিমেন্ট, এখান থেকে ধর, এখান থেকে ধর, এখান থেকে ধর, এখান থেকে ধর, প্রত্যেকটা এলিমেন্ট সমান কৌণিক বেগ ওমেগাতে ঘুরছে। তাহলে রডের কৌণিক বেগ এটা কত আছে স্যার? ওমেগা। প্রত্যেকটা বিন্দুই কিন্তু ওমেগা বেগে ঘুরছে, এটা কিন্তু একটা ধ্রুবক, এটা ধ্রুবক, খেয়াল রাখতে হবে। এবার ঘটনা কি, ঘটনা হলো আমাকে দেখতে হবে ইএমএফ এর কি কেস। এবার ইএমএফ জিনিসটা কি, আমি বলছি যে এইটুকু স্ট্রিপের জন্য ইএমএফ কত, তাহলে সেটা স্মল অ্যামাউন্ট অফ ইএমএফ হবে। আর স্মল অ্যামাউন্টকে আমরা কিভাবে লিখি, ডিফারেন্সিয়ালের ল্যাঙ্গুয়েজে ডি এপসাইলন দিয়ে লিখি। ফর্মুলা কি আছে স্যার? বি এল ভি। এলটা কি স্যার? এলটা হলো লেংথ, মানে কতটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দৈর্ঘ্যটা কত স্যার? ডিএক্স ইন্টু ভি, লাইক দিস। কেন এই ফর্মুলা কোথায় পেলাম দেখে নে, এই যে ফর্মুলা, যে কোনো স্ট্রিপ চৌম্বক ক্ষেত্রে যে চলছে, তাহলে তার ফর্মুলা হবে বিএল ইন্টু বিএল ইন্টু ভি। কার? সেটা তার ইএমএফ এর ফর্মুলা। আচ্ছা ভালো কথা, এখানে ইএমএফ এর ডিরেকশনটা বের করা হয়নি, ডিরেকশনটা কিছুক্ষণ পর তোদেরকে করে দেখাচ্ছি। এইখানে তো একটা জিনিস দেখ, এই হলো ফর্মুলা। এবার আমার কাছে যেটা আননোন সেটা হলো এই ভেলোসিটি ভি। কিন্তু ভেলোসিটি ভি আমরা সমকৌণিক সমবৃত্তীয় গতিতে পেয়ে গেছি, আমরা জানি ভি ইকুয়াল টু হবে আর ওমেগা, লাইক দিস, এটা আমরা জানি। এবার আর মানে কি? বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখ, এই যে এলিমেন্টটা রয়েছে সেটা কত দূরত্বে রয়েছে স্যার কেন্দ্র থেকে? আর এক্স দূরত্বে রয়েছে, কেন্দ্র থেকে এক্স দূরত্বে রয়েছে, মানে এটাই ও যে বৃত্তটা কমপ্লিট করছে সেই বৃত্তের ব্যাসার্ধ। কত স্যার? এক্স ইন্টু ওমেগা। ভেলোসিটি ভি এর জায়গায় এক্স ইন্টু ওমেগা বসিয়ে দিলে বি ডিএক্স ইন্টু এক্স ইন্টু ওমেগা, ঠিক আছে? তাহলে এবার ডি এপসাইলন রয়েছে, আমরা এপসাইলন বের করতে চাই, দেয়ারফর কি করতে হবে? ইন্টিগ্রাল অফ ডি এপসাইলন ইন্টিগ্রাল অফ বি ডিএক্স ইন্টু এক্স ওমেগা। আচ্ছা মজার কথা, এখানে বি বি বসিয়েছি, ছবিতে কত বি আঁকাই নেই, তাহলে বি এর ডিরেকশন এঁকেতে যা খুশি। দেখ পাতি কথা, আমাকে ইএমএফ এর অভিমুখ বললে তখন আমাকে ডিরেকশনটা দেখতে হয়, আদারওয়াইজ ভ্যালু তো আমার সেমই আসবে, তাই না?
যাই হোক, তো ইন্টিগ্রালটা কর। রডের অরিজিনাল লেন্থ ধর এল, সো 0 টু এল, তো বি ওমেগা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, কি পড়ে থাকলো? এক্স ডিএক্স, ইন্টিগ্রাল ওভার 0 টু এল, কত হবে? হাফ বি এল স্কোয়ার। তো ইএমএফ এর ফর্মুলা আমরা পেয়ে গেছি, ইএমএফ এপসাইলন ইকুয়াল টু হাফ বি এল স্কোয়ার ওমেগা। একটা কাজ করি, তোদের প্রত্যেক কেসে ডিরেকশনগুলো দেখিয়ে দিই। এবার আমি তোদেরকে কি বললাম? বললাম যে প্রত্যেক কেসে তোদেরকে আমি ইএমএফ এর ডিরেকশনটা দেখাবো। তো ইএমএফ এর ডিরেকশন এখানে আমি কি করে দেখাবো? পাতি রাস্তা হচ্ছে, তোদেরকে একটা শর্টকাট যদি ফর্মুলা বলে দিই, দেখি যেখানে লেখা আছে নাকি, না হলে আমি লিখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি না। একটা কাজ কর, আমরা এইভাবে লিখে নিই। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। প্রথমত যদি দেখি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোরা পড়েছিস। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আর ডান হস্ত নিয়মের পার্থক্যটা আমি এখানে পড়াবো এইভাবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ঠিক আছে? তো দেখে না এই দুটোর মধ্যে ফারাক কি আছে। সবার ফার্স্টে কন্ডিশন কিন্তু সেম, কন্ডিশন কিন্তু সেম, স্লাইট আলাদা। এখানে কি বলছে, পাতি কথা বুঝে নে। বলছে যে এই যে তর্জনী, এই যে মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী, এই তিনটে এমন ভাবে থাকবে যাতে করে তিনটে একে অপরের সাথে লম্ব। এবার ডান হস্ত নিয়ম কি বলছে? বলছে ডান হাতের তিনটে আঙুল, আর বাম হস্ত নিয়ম বলছে বাঁ হাতের তিনটে আঙুল, ঠিক আছে? তো এখানে আমি ডান হস্ত নিয়মই লিখবো। যদি ডান হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী পরস্পর লম্বভাবে থাকে, লম্বভাবে থেকে এখানে লিখে নেব, যদি বাম হাতের, যদি বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী বৃদ্ধাঙ্গুষ্ঠী এটা বৃদ্ধাঙ্গ হবে, এটা এই রয়েছে, এই রয়েছে বৃদ্ধাঙ্গুষ্ঠী পরস্পর লম্বভাবে থাকে, পরস্পর লম্বভাবে থেকে এবার ভালো করে এইখানে জিনিসটা বুঝে নে। এইখানে কি রয়েছে স্যার? বাঁ হাতের এই তিনটে আঙুল রয়েছে। জিনিস কি বলছে? বলছে, আচ্ছা আগে বাম হস্ত নিয়মটা দেখছি। হ্যাঁ, এইটা দেখছি ফার্স্টে, এইটা দেখছি বাম হস্ত নিয়ম। তো বাম হস্ত নিয়ম কাকে বলে? এটা আমরা ওই ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের চুম্বক প্রভাব, এই চ্যাপ্টারে দেখেছি। ধর এই বৃদ্ধায় যেটা মধ্যমা রয়েছে, এইটা রয়েছে কি কারেন্টের ডিরেকশন, এই অভিমুখে ধর একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই তর্জনীটা কি? তর্জনী হলো আমাদের চুম্বক ক্ষেত্রের অভিমুখ, যেই দিকে চুম্বক ক্ষেত্র কাজ করছে। তাহলে ওই পরিবাহীর ওপরে যে অভিমুখে বল প্রযুক্ত হবে সেটা হলো এইটা, এটা হলো ফোর্স এফ, বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙুল, ঠিক আছে? এইটা আমরা কোথায় অ্যাপ্লাই করেছিলাম মনে আছে? আমরা দুখানা তার ধরেছিলাম যার মধ্যে সমান্তরাল অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি একটা তারকে দেখে একটা তারের জন্য চুম্বক ক্ষেত্র নিয়ে এই তারের উপরে বলটা দেখেছিলাম কি হয়, সেটা হয় প্রথম তারের দিকে, এবং উল্টো কাজটা যদি করতাম দেখতাম দ্বিতীয় তারটার উপরে, অর্থাৎ এই তারটার উপরে যে বল সেটাও আবার এই দিকে। তার মানে একে অপরের দিকে বল প্রয়োগ করছে। তার মানে কি একটা মিউচুয়াল অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। আমি বলেছিলাম যে কোনো একটা তড়িৎ প্রবাহের অভিমুখ যদি আমি পাল্টে দিই, মানে এটা এদিকে এটা এদিকে, তাহলে যে বলের অভিমুখটা হবে সেটা কি হবে? অপর এক অপর থেকে দূরের দিকে, অর্থাৎ বিকর্ষণ হবে তখন, ঠিক আছে? এটা আমি জিনিসটা বলেছিলাম। এটাকে বুঝিয়ে দিই। থেকে তর্জনী যদি, তর্জনী 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 প্রবাহ মাত্রা, এই উল্টো লিখছি কেন? তর্জনী চুম্বক ক্ষেত্র, মধ্যমা প্রবাহ মাত্রা
নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী ওই পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করে। এবার দেখ ভালো করে বোঝ, এই বাম হস্ত নিয়ম পড়ে ফেলেছি, ডান হস্ত নিয়মের ফারাকটা কি রয়েছে। এখানেও জিনিসপত্রগুলো মোটামুটি একই, বাট একটু আলাদা। এখানে কি রয়েছে, আমার কাছে চুম্বক ক্ষেত্র রয়েছে, চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই জন্য বল অনুভব করছে। এখানে সিনটা অন্য, এখানে একটা তড়িৎবাহী তার রয়েছে, সরি তড়িৎবাহী নয়, একটা তার রয়েছে, তার মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, কোনো প্রবাহিত হচ্ছে না, কিন্তু এই তারটা যদি ইটসেলফ চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কোনো রকম ভাবে সরণ বা কিছু একটা কি বলবো, সরণ বল চলন বল যাই বল, একটা কোনো রকম তার আপেক্ষিক গতি রয়েছে, সেই গতির জন্য ওর মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে, একটা তড়িৎচালক বল আসবে, এবং বাইট দ্যাট ইএমএফ অর্থাৎ ওই তড়িৎচালক বলের জন্য একটা কারেন্ট ইনডিউস হবে। তো এটা কি বলছে, বলছে লম্ববায় থেকে এখানে ধরবো ফার্স্টে মধ্যমা, না মধ্যমা তো দরকার নেই আমার, ফার্স্টে ধরে নিই তর্জনী, এখানেও তর্জনী চুম্বক ক্ষেত্র, কিন্তু এইটা আগে বলতে হবে বৃদ্ধাঙ্গুষ্ঠী তারের গতির অভিমুখ নির্দেশ করে। তাহলে তাহলে কি হবে স্যার, তাহলে আরেকটা যে আঙুল পড়ে থাকলো কোনটা, মধ্যমা বাকি থাকলো, তাহলে মধ্যমা কি হবে, আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ নির্দেশ করবে। তাহলে আমরা ডানহস্ত আর বামহস্ত নিয়ম দুটোকে সাইড বাই সাইড রেখে পড়লাম এবং বুঝলাম ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি আছে, একদম ফান্ডামেন্টাল লেভেলে গিয়ে আমরা জিনিসটা বুঝলাম। এবার এইখানে গিয়ে আমি যদি ডানহস্ত নিয়মটা প্রয়োগ করি অবভিয়াসলি, তো দেখ আমার যে ভেলোসিটি ডিরেকশন, দেখ ভেলোসিটি ডিরেকশনটা কি আছে স্যার, এই দিক বরাবর, ভালো করে বোঝ, ভেলোসিটি ডিরেকশনটা এই দিক বরাবর। আচ্ছা ঠিক আছে, কেন, কারণ আমি ধরে নিয়েছি আমার ওয়্যারটা এইভাবে গোল গোল করে ঘুরছে, তাহলে ভেলোসিটি ওই দিকে। এবার চুম্বক ক্ষেত্র ভালো করে দেখ, চুম্বক ক্ষেত্র কোন দিকে, বোর্ডের ভেতর দিকে। তো আমার অভিমুখ কারেন্টের, সরি আমার এই কি বলে দণ্ডের অভিমুখ বা গতি, সেটা কি দিয়ে দেখাতে হতো, সেটা হতো বুড়ো আঙুল দিয়ে, তো বুড়ো আঙুল এদিকে রয়েছে। আচ্ছা এটা কি ছিল স্যার, এটা ছিল চুম্বক ক্ষেত্রের অভিমুখ ভেতর দিকে, তাহলে এই দুটো ঠিক করে নিয়েছি। নিলে বাকি আঙুল এই যে মধ্যমা মিডল ফিঙ্গারটা খুললো, এটা দেখাচ্ছে আমার কারেন্টের ডিরেকশন, এটা দেখাচ্ছে কারেন্টের ডিরেকশন, দেখ ভেতর দিকে, তার মানে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, ইধার গিয়ে রে, কারেন্টের ডিরেকশনটা এই দিকে, তার মানে এটা হবে পজিটিভ টার্মিনাল, এটা হবে নেগেটিভ টার্মিনাল। বুঝতে পারলি, এখানে যদি যে কোনো একটা ভেক্টরকে আমি উল্টে দিই, অর্থাৎ বেগটা যদি এদিকে হয়ে যায় মানে উল্টো দিক ঘুরছে, তাহলে টার্মিনালগুলো উল্টে যাবে। তাই প্রত্যেক ক্ষেত্রে আমি তোকে বলবো এই কনফিগারেশনটা স্পেসিফিক মুখস্থ রাখার দরকার নেই, ডানহস্ত নিয়মে ভালো করে প্র্যাকটিস কর কোনটাতে কিসে ইউজ করতে হয়, দরকার হলে হাতের মধ্যে এখন লিখে নে, লিখে নিয়ে দেখ ভালো করে, এইটা হলো আমার চুম্বক ক্ষেত্র, এটা হলো আমার ইএমএফ, সরি ইএমএফ বল বা কারেন্ট বল, ইনডিউস কারেন্ট, এবং এটা হলো আমার পরিবাহীর গতির অভিমুখ। ঠিক আছে, এই ক্ষেত্রেও তোরা চাইলে আগে একটা কেস করে এসেছি, এখানেও তোরা চাইলে সেম সিনারি করতে পারতি। এখানে কি করেছিলাম, আগে 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 কিধারে, হ্যাঁ এখানে, এখানে তোরা কি করবি দেখ ভালো করে, যদি তোকে বলি আমি ইএমএফ এর ডিরেকশন কি এইভাবে আমি বার করতে পারি, দেখ ভালো করে, আমার বেগটা কোন দিকে রয়েছে স্যার, বেগটা আমার এই দিকে, বেগ ওই দিকে, তো বেগ কোনটা থেকে বোঝায় স্যার, বেগ এইটা বুড়ো আঙুল, তো বুড়ো আঙুলে বেগ রয়েছে। এরপর দেখ চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে স্যার, চুম্বক ক্ষেত্র আছে দেখ এই ভেতর দিকে, সো এইভাবে এইভাবে এই যে চুম্বক ক্ষেত্র ভেতর দিকে, এটা ডান দিকে, তাহলে দেখ কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, এই উপর দিকে। তো এইটা হলো পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল। দেখ আগের বার আমরা শুধুমাত্র লেনজের সূত্র লাগিয়ে ফ্রম ইনটুইশন আমরা যে ডিরেকশনটা বার করেছিলাম কারেন্টের, যে এই দিকে কারেন্ট ঘুরছে,
এইখানেও কিন্তু তাই বলছে যে এই যে পরিবাহীটা রয়েছে, এই যে অরেঞ্জ কালারের রডটা দেখতে পাচ্ছিস, অরেঞ্জ রডের মধ্যে এইটা হবে পজিটিভ টার্মিনাল, এটা হবে নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এবার যদি গতির অভিমুখ বদলে যায়, অর্থাৎ রডটাকে আমি এদিকে সরাচ্ছি, তাহলে আবার কি হবে, ডিরেকশনটা উল্টে যাবে। তাই প্রত্যেক ক্ষেত্রে আমরা লেন্সের সূত্র লাগিয়ে লাগিয়ে বার করবো এমন কোনো মানে নেই। আমরা রাইট হ্যান্ড রুলটা যেটা আছে ফ্লেমিং এর, এটা ইউজ করব, অনেক সহজ জিনিসটা হবে। ঠিক আছে, তো কঠিন করার কোনো প্রয়োজন নেই, সহজ জিনিস ভাই, সহজ করে দেখো, ঝামেলা শেষ। এরপর পড়তে চলেছি চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল। এটাই তো করে এলাম না রে, এটাই তো করে এলাম না। হ্যাঁ, একই জিনিস দুবার চলে এসছে। দেখো এবার যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে সাবেশ। এই সাবেশ জিনিসটা কি? সাবেশ মানে হচ্ছে, ধর আমার কাছে একটা কুণ্ডলী রয়েছে, আমার কাছে একটা কুণ্ডলী রয়েছে, ঠিক আছে, এবার কি হয়েছে, আমি এই কুণ্ডলীর মধ্যে একটা কারেন্ট পাঠিয়ে দিয়েছি। তাহলে কুণ্ডলীর মধ্যে যখন কারেন্ট পাঠিয়েছি, তাহলে কুণ্ডলীর মধ্যে কারেন্টের জন্য একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে স্যার কোন দিকে, এই দিক বরাবর। ভালো করে বোঝ, ঠিক আছে। এবার এই যে চুম্বক ক্ষেত্র কে তৈরি করেছে স্যার, এই কয়েল নিজে তৈরি করেছে। আবার এই চুম্বক ক্ষেত্রে যে তৈরি হয়েছে তার তো ফ্লাক্সও আছে। কার মধ্যে ফ্লাক্স আছে স্যার, এই কয়েলের নিজের মধ্যে দিয়েই। ঠিক আছে, মানে আমি কারেন্ট তৈরি করছি, আমি আবার সেই কারেন্টের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি করলাম, আবার সেই চুম্বক ক্ষেত্রেও আমি নিজের মধ্যেই ফ্লাক্স তৈরি করলাম, সব নিজের মধ্যে হচ্ছে, সব নিজের মধ্যে। আচ্ছা, এবার ঘটনা কি, এই যে নিজের মধ্যে চুম্বক ক্ষেত্র তৈরি করেছে, তার ফ্লাক্স আছে, তার মানে কোনো কারণে যদি আমার এই কারেন্টটা ভ্যারি করে, যদি কারেন্টের ভ্যালু আপ ডাউন হয়, ভালো করে বুঝবি, তো কারেন্টের ভ্যালুর জন্য কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফ্লাক্স আছে। ঠিক, কোনো কারণে যদি ভুল করেও কারেন্টটা ভ্যারি করে যায়, সেটা আপ ডাউন যা কিছু হতে পারে, ম্যাগনেটিক ফিল্ডটাও আপ ডাউন করবে, ফ্লাক্সেরও চেঞ্জ হবে। সঙ্গে সঙ্গে যেই ফ্লাক্সের চেঞ্জটা হবে, লেন্স উপর থেকে একদম লেন্স এবং ফ্যারাডে দুজন মিলে উপর থেকে তোকে একদম ঝটকা দেবে, যে বলে আরে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, কোথায় ইএমএফ, ইএমএফ কে ডেকে পাঠাও, ইএমএফ কে ডেকে পাঠাও। এখান থেকে তৈরি হবে একটা এপসাইলন ইএমএফ। ঠিক আছে, এবং সেই এপসাইলন ইএমএফ আবার কি করবে, ফিডব্যাক একটা দেবে, একটা কি করবে, এই এপসাইলন ইএমএফ বলবে আমি আমার সৃষ্টির কারণকে বাধা দিতে চাই, অর্থাৎ এই যে কারেন্টের ভেরিয়েশন হয়েছিল, কারেন্টের ভেরিয়েশন হতে দেবো না, ইন রেসপন্স আমি এই ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন হতে দেবো না, ইন রেসপন্স আমি এই ফ্লাক্সের ভেরিয়েশন হতে দেবো না, আর ফ্লাক্সের ভেরিয়েশন না হলে ইএমএফ নিজেই ডিকে করে যাবে, ইএমএফ নিজেই জিরো হয়ে যাবে। মানে এটা ব্যাপারটা কিরকম, একটা ফিডব্যাক প্রসেসের মতো, রাইট, একটা ফিডব্যাক প্রসেসের মতন। মানে এর মধ্যে ইএমএফ তৈরি হচ্ছে, বাট আবার ওই ইএমএফই চাইছে যে না ভাই তুমি আমাকে তৈরি করো না, তুমি নিজেও ঝামেলা করো না, আমি শান্তিতে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে দাও না, কেন জ্বালাচ্ছ এসে। মানে ইট ইজ লাইক ইনারশিয়া, তাই না? একটা ভরের ক্ষেত্রে, ভর যখন স্থির চুপচাপ বসছিল, কেউ একজন তার মাথায় একটুখানি ভূত চাপলো, কি করলো, গিয়ে পাথরটাকে ধাক্কা দিল, ঠিক না, তখন পাথরটা কি হলো, নড়া শুরু করলো, এবং পাথরের মধ্যে যে ইনারশিয়া, সে বললো ভাই আমার ভাল লাগছে না নড়তে, আমাকে চুপচাপ থাকতে দে। ঠিক আছে, ও কি করবে, ওই যে ফোর্সটা যে দিতে আসবে তাকে বাধা দিতে চাইবে, ঠিক না। তো ইট ইজ লাইক ইনারশিয়া। এটা কি বলবো, এটাকে আরেকভাবে বলা হয় ইলেকট্রিক্যাল ইনারশিয়া, ইলেকট্রিক্যাল জাড্য বা তড়িৎ জাড্য, এইভাবে বলতে পারিস। এটাকে ওই কারণে ইলেকট্রিক্যাল ইনারশিয়া বলা হয়। তো তার ফর্মুলা কি রয়েছে, বলছে এই যে ফাই বা ফ্লাক্স, ফাই ইজ প্রপোর্শনাল টু কারেন্ট আই, অবভিয়াসলি, ইজন্ট ইট। আমার কেন 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 স্যার, কারেন্ট যত ছিল স্যার, ম্যাগনেটিক ফিল্ড তার জন্য এসছে, তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট আই ঢুকে রয়েছে। আমরা দেখে এসেছি কয়েলের ক্ষেত্রে কি হয়, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, ঠিক না। তো বি প্রপোর্শনাল টু আই। ফ্লাক্সের মধ্যে কি হয় স্যার, ফ্লাক্স ফাই ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া, তো অবভিয়াসলি কারেন্টের সাথে প্রপোর্শনাল। এইটা, এই প্রপোর্শনালিটি যদি তুলে দিই, তাহলে পরে একটা কনস্ট্যান্ট চলে আসবে, ফাই ইকুয়াল টু এল আই। ঠিক আছে, এই এল কেই আমরা কি বলি, এই এল কেই আমরা বলি আবেশাঙ্ক, ঠিক আছে। এই এল এর ভ্যালু কত হয়ে যাবে স্যার, ফাই বাই আই। ঠিক আছে, এইখান থেকে আমরা কি করি, এইখান থেকে আমরা কিন্তু ওই সাবেশাঙ্ক এল এর সংজ্ঞা দিই। কিভাবে সংজ্ঞা দেব, কোনো পরিবাহী লুপের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন করতে যে পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হয়, তাকেই আমরা বলি
কুণ্ডলীর বা পরিবাহী মানে কুণ্ডলীর সাবেশাঙ্ক। কোনো কুণ্ডলীর মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পরিবর্তন করতে যে পরিমাণ প্রবাহমাত্রা কুণ্ডলীর মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পরিবর্তন করতে যে পরিমাণ ফ্লাক্সের বা চুম্বক প্রবাহের চুম্বক প্রবাহ বলা হয়, বা ফ্লাক্সের, ব্র্যাকেটে লিখে দিই, ফ্লাক্সের পরিবর্তন হয় তাকে ওই কুণ্ডলীর তো কি বলে, আবেশাঙ্ক না সাবেশাঙ্ক বলে। ঠিক আছে, তাকে আমরা সাবেশাঙ্ক বলছি। তাহলে এখান থেকে আমরা বুঝে গেছি সাবেশাঙ্কর সংজ্ঞা কি আছে, এবং এককটাও আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এল এর একক হলো হেনরি। ঠিক আছে, যেখানে হেনরি ইকুয়াল টু কি হলো, ওয়েবার পার অ্যাম্পিয়ার। তার মানে কি ইউনিট স্যার, এসআই ইউনিট হয়ে গেছে, ঝামেলা শেষ। এবার দেখি কি আছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করলাম, এখানে আমি জাস্ট হালকা মিস করে গেছিলাম। চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান কোনো কুণ্ডলীর ওপরে বলেছে এখানে। আগেরটা কি ছিল, রডের উপরে। সো সরি, আমার একটা মিস্টেক হয়েছিল। কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল, এইটা আমাকে করতে হবে। এই জিনিসটা আমরা কি করে করব, ধরে নে আমার কাছে একটা কুণ্ডলী রয়েছে, ঠিক আছে, লাইক দিস। এটাকে আমি কি করেছি, একটা চুম্বক ক্ষেত্রে সুষম চুম্বক ক্ষেত্রে অবভিয়াসলি রেখে দিয়েছি। রাখলে পরে কি হবে স্যার, এটা একটা অ্যাক্সিস তৈরি করতে পারে। এই কালার দিয়ে দিলাম, অ্যাক্সিসটাকে সোজা করো। হ্যাঁ, কি হচ্ছে ঘটনাটা ভালো করে বোঝ। এই অ্যাক্সিস বরাবর, এই ঘূর্ণাক্ষ বরাবর কুণ্ডলীটা এইভাবে গোল গোল রানী বলে ঘুরতে পারে। ঠিক আছে, এইবার তাহলে পরে এর মধ্যে যে ইএমএফটা তৈরি হবে সেটা আমি কি করে বের করব। তো ইএমএফ এপসাইলন ইকুয়াল টু মাইনাস এন ইন্টু ডি ফাই ডিটি। ফাই এর ফর্মুলা কি রয়েছে স্যার, মাইনাস এন ইন্টু ডিডিটি অফ পি ডট এ। এটা আমি শিখে বসে আছি, রাইট? এবার একটা কাজ কর, এটাকে যদি ভাঙি, কি হলো, মাইনাস এন ইন্টু ডিডিটি অফ পি এ কস থিটা। তোরা জানিস এটাই তো বি ডট এ, যে কোনো দুটো ভেক্টর ডট প্রোডাক্টের ফর্মুলা। এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখ, এইখানে আমার এই যে লুপটা রয়েছে, লুপের ক্ষেত্রফল সেটা তো ধ্রুবক। লুপটা তো ছোট বড় হচ্ছে না, আগের কেসে যেমন ছোট হয়ে গেছিল লুপটা বা বড় হচ্ছিল লুপটা, সেই সিনারি নেই। আবার চৌম্বক ক্ষেত্র বি যেটা, সেটাও ধ্রুবক। তাহলে ধ্রুবক কোনগুলোকে আগে দেখে নে, এইটা ধ্রুবক, এইটা ধ্রুবক। কিন্তু ঘটনা হলো এই থিটা কি ধ্রুবক? এই থিটাটা কি, থিটা হলো বি ভেক্টর এবং এ ভেক্টর এর মধ্যবর্তী কোণ। ঠিক, ভালো করে বোঝ। ধর এটা আমার ঘূর্ণাক্ষ, এই বরাবর যে জিনিসটা, কয়েলটা এইভাবে গোল গোল করে ঘুরছে। ধর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম ছিল, যতবার কয়েল ঘুরছে কয়েলের সাথে এটা ধর কয়েলের পারপেন্ডিকুলার বা লম্ব, মানে হচ্ছে কয়েলের এরিয়া ভেক্টর। চৌম্বক ক্ষেত্রটা এরকম। এখন দেখ প্যারালেল ঘুরছে, দেখ অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, দেখ এর মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ঠিক না? আবার প্যারালেল হয়ে গেল, এইবার করে কি হবে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। দেয়ারফর এই থিটাটা আমার ভেরিয়েবল, তাহলে কি হবে, মাইনাস এন। আমরা ডিফারেন্সিয়েশন কি করি, কনস্ট্যান্ট গুলোকে আগে বার করে নিয়ে আসি, ডিডিটি অফ কস থিটা। ডিডিটি অফ কস থিটা কি হয়, মাইনাস সাইন থিটা হয়। সো মাইনাস এন বি এ সাইন থিটা ইনটু একটা পড়ে থাকবে কি, ডি থিটা ডিটি। তো আচ্ছা, এখানে একটা মাইনাস এন, মাইনাস সাইন থিটা। সো এই মাইনাস আর এই মাইনাস কি হবে, একে অপরের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকলো এন বি এ। আর এখানে ডি থিটা ডিটি এর ভ্যালু কত হয়, এটাকে বলে ওমেগা ইন্টু সাইন থিটা। এই ফর্মুলাটা আমাদের কি করতে হবে স্যার, মুখস্থ রাখতে হবে।
যেখানে জিনিসগুলো বুঝিয়ে দিই, যেখানে ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ। কৌণিক বেগ, কার কৌণিক বেগ সেটা আশা করছি বলতে হবে না, কয়েলটা ঘুরছে তো কয়েলেরই কৌণিক বেগ হবে, তাই না? আচ্ছা, এনটা কি? এনটা হচ্ছে কয়েলের পাক সংখ্যা। আচ্ছা, বিটা চুম্বক ক্ষেত্র, এটা কি? কয়েলের ক্ষেত্রফল। কয়েলের বা কুণ্ডলীর, এভাবে লিখি, বাংলায় লিখছি যখন বাংলাতেই লিখি, কুণ্ডলীর ক্ষেত্রফল। বিটা কি জিনিস বলে দিতে লাগবে? বিটা হলো এই রিজিয়নে যে চুম্বক ক্ষেত্র বি রয়েছে সেটা বি, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার, এই রকম যেরকম সিন দিয়ে দেবে সেই ক্ষেত্রে আবিষ্ট ইএমএফ বা তড়িৎচালক বল। চল, তাহলে কুণ্ডলীর সাবেশাঙ্গ কাকে বলে? আগের পেজ করে দিয়েছি, এটা কোশ্চেন আকারে এসছে এবং ইম্পর্টেন্ট, আমি সংজ্ঞা আকারে আগের পেজে দিয়ে দিয়েছি। আচ্ছা, মজার জিনিস, আগের পেজে দিয়েছি বাট এটাকে যদি ডিরাইভ করতে পারি, এটাকে ডিরাইভ করতে বলবো কুণ্ডলীর সাবেশাঙ্ক এল এর ভ্যালু কি করে বার করবো? এল ইকুয়াল টু বলেছে পাই বাই আই। এই পাই মানে কি ভালো করে দেখ, কুণ্ডলীটা তো স্যার নিজের মতনই রয়েছে, আর ওর জন্যই তো কারেন্ট, তাই না? সো ভালো করে বোঝ, এইবার এবার আগের থেকে একটু আলাদা আছে। আগের বার কি ছিল, একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া ছিল, এবার ওর নিজেরই ম্যাগনেটিক ফিল্ড। কারেন্টটা যদি এইভাবে গোল গোল করে ঘুরছে কুণ্ডলীর মধ্যে দিয়ে, এইভাবে কি বর্ডার বরাবর ঘুরছে, সো এইভাবে ঘুরলে এই দিকে ভেতর দিকে, বা ধর এইভাবে যদি ঘুরতো তাহলে বাইরের দিকে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে। তাহলে চুম্বক ক্ষেত্রটা বুঝতে পারছি সবসময় এসে লম্বভাবে রয়েছে, অবশ্যই সবসময়। কুণ্ডলী নিজে ঘুরলেও কিছু আসে না, তো কুণ্ডলীর মোশনের এখানে কোনো এফেক্ট নেই। একটা স্টার মার্ক লিখে রাখ, এটা স্টার মার্ক। কুণ্ডলীর কুণ্ডলীর গতির উপর নির্ভর করে না, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখ ফাই বাই আই রয়েছে, ফাই বাই আই, হ্যাঁ, এবার ফাই এর ফর্মুলা কি? বি ইন্টু এ বাই আই। এবার বি এর ভ্যালু কি লিখে আনলাম? মিউ নট আই বাই টোয়াইস আর। এখানে এরিয়া মানে কি? পাই আর স্কোয়ার বাই নিচে কারেন্ট আই বসে রয়েছে। কি জন্য বসে রয়েছে? এই আইটাকে খাবে বলে। চল, আই আই কেটে গেল, এই আরটা কেটে এখান থেকে কেটে গেল, সো মিউ নট পাই আর বাই 2। এটা কার জন্য? এটা হচ্ছে সিধা সাদা কুণ্ডলীর জন্য। এবার যদি কুণ্ডলী একটু পাকা হয়, তার মধ্যে পাক থাকে, তখন কি হবে? তখন এইখানে দেখে নে ভালো করে জিনিসটা, তাহলে এখানে উপরে কি রয়েছে? কারেন্ট রয়েছে। কারেন্ট কতগুলো আছে স্যার? যদি এন খানা পাক থাকে তাহলে এন খানা কারেন্ট রয়েছে, দেয়ারফর এখানে একটা এন চলে আসবে, এবং এন খানা কুণ্ডলী থাকলে তার মধ্যে এরিয়াও এন খানা রয়েছে, সো একটা এন স্কোয়ার ফ্যাক্টর মাল্টিপ্লাই হয়ে যাবে, শুধুমাত্র এন স্কোয়ার, আর কিছু না, বাকি কেস সেম। এরপর দেখি, বলছে এনার্জি স্টোরড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন অ্যান ইন্ডাক্টর। তার মানে ইন্ডাক্টর অর্থাৎ সাবেশাঙ্ক, মানে ওই যে জিনিসটা ছিল না ইন্ডাক্টর, তো তার মধ্যে বলেছে আমাকে এনার্জি স্টোর করে রাখলে কিভাবে আমার এনার্জি স্টোর হবে। তো দেখ, আমরা জাস্ট কিছুক্ষণ আগে পড়লাম, কি পড়লাম? ফাই ইকুয়াল টু এল আই, ঠিক আছে? এবার এর মধ্যে ইএমএফ রয়েছে, ইএমএফ এপসাইলন কত হবে? এপসাইলন হয়ে যাবে মাইনাস ডি ফাই ডিটি, তো মাইনাস এল, এলটা তো কনস্ট্যান্ট স্যার, ডিআই ডিটি, লাইক দিস, তাই কি না? এবার ঘটনা হলো, ধর আমার কাছে এরকম একটা কুণ্ডলী রয়েছে, কুণ্ডলীর মধ্যে একটা কারেন্ট ছিল না, ধর আস্তে আস্তে কারেন্টটাকে আমি সেট আপ করছি, আস্তে আস্তে কারেন্ট সেট আপ করছি, অল্প অল্প করে কারেন্ট বাড়াচ্ছি। ফার্স্টে ধর 0.1 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, 0.3 অ্যাম্পিয়ার, অল্প অল্প করে ধাপে ধাপে কারেন্ট বাড়াচ্ছি। তাহলে যে পরিমাণ পাওয়ার ওর মধ্যে জমা হচ্ছে সেটা আমি কি করে লিখবো? পাওয়ার পি ইকুয়াল টু এপসাইলন ইনটু আই। দেখ, পাওয়ার পি ইকুয়াল টু আগের চ্যাপ্টারে করেছি ভোল্টেজ টাইম কারেন্ট আই, এই ভোল্টেজটাই তো ইএমএফ এপসিলন, এবং এই কারেন্টের বড় ভাই কারেন্ট আই, আর এটাকে ছোট দিয়ে লিখেছি এই যা, যেমন তোদের স্কুলের খাতায় একটা নাম রয়েছে এবং পাড়ায় তোদের নাম রয়েছে ভোলু, লালু, কালু, যাই হোক সেই নামগুলো, যাই হোক এগুলো অবশ্য মানুষের নাম খুব একটা হয় না। তো যাই হোক, এপসাইলন আই ডিটি। এবার একটা কাজ কর, এই এপসাইলনের ফর্মুলাটা এখান থেকে বসিয়ে দে, সো ইন্টিগ্রালটা বসা, এপসাইলনের জায়গায় মাইনাস এল ডিআই ডিটি, ওকে, আর কি থাকলো? একটা আই থাকলো, ডিটি থাকলো, লাইক দিস। এইবার ঘটনা হচ্ছে এই ধরনের অঙ্ক আমরা কি করে সলিউশন করবো দেখবি, প্রচুর জায়গায় কি করে, এই ডিটি ডিটি কেটে দেয়, যদিও এই দিয়ে কাটে না, ডিটি ডিটি কেটে দেয়, দিয়ে বলে এই তো এল ডিআই আই ডিআই রয়েছে, ব্যাস
ঘটনা হলো এইভাবে অপারেটর কাটা যায় না। এইভাবে যদি কাটিস আর যদি এইচএসে যে খাতা দেখছিস সেই যদি কনসার্ন হয় নাম্বারটাও সাথে সাথে কেটে দেবে। রাস্তা কি রয়েছে আমাদের সাবস্টিটিউশন করতে হয়, তাহলে ইউ ইকুয়াল টু হাফ আই স্কোয়ার, এরকম একটা ফাংশন যদি আমরা ধরি, এবার দেখ ডিইউ করলে কত হবে, ডিইউ করলে হবে হাফ 2i ডিআই, এটাই কি বলে ডিফারেন্সিয়াল নেওয়া বলে, এটাকে বলে ডিফারেন্সিয়াল নেওয়া। তোরা বলতে পারিস স্যার ডিডিডি কেটে দিলে অঙ্কটা সহজ হয়ে যায়, কিন্তু ডিডিডি যদি কাটিস অঙ্কটা ভুলও হয়ে যায়, ঠিক আছে না? তো সবসময় সহজ মানেই ঠিক সেটা কোনো কথা নেই। মাইনাস এল, এবার ডিআই ডিটি বসে রয়েছে, একটা কাজ কর আই ডিআই কে একসাথে লিখে দে, আই ডিআই মানে ডিইউ, নিচে রয়েছে ইউ, সরি নিচে রয়েছে ডিটি এবং এই পাশে রয়েছে ডিটি, এলটা তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডিইউ ডিটি আর ডিটি, এইটার ইন্টিগ্রালটা এবার তুই এক লাইনে করতে পারিস, জাস্ট মাইনাস এলটা বাইরে বেরিয়ে গেল বিকজ ইট ইজ এ কনস্ট্যান্ট। এবার ডিটি ডিটি দেখে মনে হচ্ছে এবার কাটা যাবে, এবার কাটা যাবে, যদি ওটাকে কাটা বলে না, ওটাকে বলে ইন্টিগ্রেট করা। ডিইউ ডিটিকে টি এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি বা ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেট করি একই কথা, সেটা হয়ে যাবে ডিইউ, সরি সেটা হয়ে যাবে ইউ উইথ লিমিটস লাইক দিস, রাইট? এবার আমার কি দরকার ছিল, ইন্টিগ্রালটাতে লিমিট দেওয়া উচিত ছিল। তো ইনিশিয়ালি কারেন্ট ধরে টাইম 0 টু টাইম টি, কারেন্ট 0 টু কারেন্ট আই, কারেন্ট 0 টু কারেন্ট আই, কারেন্ট 0 টু কারেন্ট আই, এখানে দিয়ে দেবে, এখানে আগে বসিয়ে দে। আচ্ছা এখানে বসানো যাবে না, এখানে তো ভেরিয়েবলটাই বদলে গেছে, ভেরিয়েবলটাই বদলে গেছে। তো মাইনাস এল, ইউ এর ভ্যালু কত আছে স্যার, ইউ এর ভ্যালু হাফ আই স্কোয়ার, হাফটা কনস্ট্যান্ট বাইরে বের করে নে, আই স্কোয়ার লিমিট দিয়ে দে 0 টু ক্যাপিটাল আই। তো এটা কত হয়ে গেল স্যার, ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়াল টু মাইনাস হাফ এল আই স্কোয়ার। এবার তোর মনে হতে পারে স্যার এনার্জি মাইনাসে কেন, এনার্জি মাইনাসে বিকজ আমি এখানে কি ধরেছি, আমি এখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম এটা ক্যালকুলেট করছি। তো আমি হিসেব যদি করতে চাই যে এনার্জি কতটা জমা হয়েছে কার মধ্যে স্যার, এই কুণ্ডলীর মধ্যে, তাহলে এনার্জি ফর্মুলা কি হয়ে যাবে, এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান, মাইনাস অফ ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে এল আই স্কোয়ার। তো দেখা গেল ইউ দিয়ে না লিখে চাইলে, চাইলে তোরা এটাকে ই দিয়ে না লিখে ইউ দিয়েও লিখতে পারিস লাইক দিস। তো এটা হয়ে গেল আমাদের একটা সাবেশাঙ্কের বা এই যে কি রয়েছে রে, এনার্জি স্টোর ইন ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের মধ্যে এই পরিমাণ এনার্জি আমার জমা হয়। এরপর দেখি বলছে কুণ্ডলীর সাবেশাঙ্কের সংজ্ঞা দাও, সাবেশাঙ্কের সংজ্ঞা আগে লেখা আছে, একই কোশ্চেন মনে হয় কপি হয়ে গেছে, একই কোশ্চেন মনে হচ্ছে কপি হয়ে গিয়ে, রে হ্যাঁ এই একই জিনিস। এবার যে জিনিসটা আমরা পড়তে চলেছি সেটা হলো কুণ্ডলীর পরস্পর আবেশ বা পারস্পরিক আবেশ। কেসটা কিরকম দেখ, ধর আমার কাছে একটা কুণ্ডলী রয়েছে, কি এইরকম একটা কুণ্ডলী রয়েছে লাইক দিস। এবার কি করতে পারি, আমি এই কুণ্ডলীর সাথে আরেকটা কুণ্ডলীকে এমন ভাবে রাখতে পারি যাতে করে ওদের মধ্যে একটা ফ্লাক্সের লিঙ্কেজ হবে। ভালো করে দেখ, লাইক দিস। তো এইভাবে রাখলে কেসটা কি হলো ভালো করে বুঝতে পারলি, এই দুজনের মধ্যে একটা ফ্লাক্সের লিঙ্কেজ রয়েছে, মানে প্রথম জনের মধ্যে দিয়ে আমার কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে, ধর এই প্রথম জন যে রয়েছে তার মধ্যে একটা কারেন্ট আই ফ্লো হচ্ছে, কারেন্ট আই যদি ফ্লো হয় তাহলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। দেখ ভালো করে, আই এর জন্য কি হবে, সেখান থেকে চুম্বক ক্ষেত্র বি তৈরি হবে। এবার আচ্ছা এটা আইটা কি I1, বিটা কি B1, কেন প্রথম কুণ্ডলী, এই 1 নম্বর কুণ্ডলীর কাজ। সেটা যদি হয় তাহলে এই 1 নম্বর কুণ্ডলীর চুম্বক ক্ষেত্রের জন্য 2 নম্বর কুণ্ডলীতে একটা ফ্লাক্স তৈরি হবে φ2, এটা 2 নম্বর কুণ্ডলীর নাম দিয়ে দে। 2 নম্বর কুণ্ডলীতে কি হয়েছে, ফ্লাক্স তৈরি হয়েছে, ভালো করে বোঝ। এবার যদি 1 নম্বর কুণ্ডলীতে কারেন্টের ভেরিয়েশন হয়, 1 নম্বর কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রে ভেরিয়েশন হবে, তাহলে 2 নম্বর কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন হবে। আর 2 নম্বর কুণ্ডলীতে যখন ফ্লাক্সের পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে ফ্যারাডে দাদু আর লেন্স দাদু লাফাবে এবং বলবে চলো ইএমএফ তৈরি করে দাও, ইজন্ট ইট? তার মানে এবার সংজ্ঞাটা পর তাহলে বুঝতে পারবি, সংজ্ঞা বলছে একই সাথে বা একটি রাখা একসাথে রাখা হবে দুটি কুণ্ডলীর মধ্যে, একটিতে সময় সাপেক্ষে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করলে, মানে একটিতে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করছি, তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎ কুণ্ডলী দুটির এই ধর্মকে বলা হয় পারস্পরিক আবেশ ধর্ম। ঠিক আছে, এটা ফর্মুলা কি রয়েছে, ফর্মুলা রয়েছে আবার ফাই
ইজ প্রপোর্শনাল টু কারেন্ট আই। কিভাবে লিখবো? ফাই টু প্রপোর্শনাল টু কারেন্ট আই ওয়ান, এবং এর যে ভ্যালুটা আসে এটা আসবে ফাই টু ইকুয়াল টু এম ইন্টু আই ওয়ান। এই এমটাকেই আমরা বলি, এটাকেই বলি পারস্পরিক আবেশাঙ্ক। পারস্পরিক আবেশাঙ্ক, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? পারস্পরিক আবেশাঙ্ক। চলো এরপর দেখি। এরপর কি রয়েছে? ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট। এই জিনিসটা কি? খায় না মাথায় দেয়। তো এটা আইডিয়াটা কিন্তু আমরা হালকাভাবে একটু আগে দেখেছিলাম। মনে করে দেখ, সেই যে এক্সাম্পলটা বলছিলাম, পাস আনে ভি রে রেতি और दूर जाने भी नहीं देती। এখানে কি হয়েছিল? কারেন্ট, এই যে ম্যাগনেটের ফ্লোর জন্য বা বল ম্যাগনেটের গতির জন্য একটা কারেন্ট তৈরি হয়েছিল। কারেন্টগুলো কেমন ছিল? সার্কুলার। ভালো করে দেখ কারেন্টগুলো সার্কুলার, এই জন্য বলে ঘূর্ণি প্রবাহ। এই সার্কুলার কারেন্টগুলো কি করবে? দেখ ভালো করে, সার্কুলার কারেন্টগুলো ফার্স্টে তো ম্যাগনেটের ডিরেকশনটাকে, ম্যাগনেটের যে ভেলোসিটি বা মুভমেন্ট সেটাকে বাধা দিল। ফার্স্ট কাজ, ম্যাগনেটের বা চুম্বকের গতিকে বা আপেক্ষিক গতিকে বাধা দেয়। 2 নম্বর কি রয়েছে স্যার? 2 নম্বর কাজ যে করছে, এই যে কারেন্টটা এর মধ্যে রয়েছে, এবার ভাব একটা তামার তারের মধ্যে বা পাইপের মধ্যে যদি কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো হতে থাকে তাহলে কি হবে? জিনিসটা হিট হয়ে যাবে। তো কিছু পরিমাণ হিটও হচ্ছে, হিট এনার্জি হিসাবে ও এনার্জি নষ্ট করছে। ও পাচ্ছে কত থেকে এনার্জি? কে দিচ্ছে? রাম শ্যাম যদু মধু কে দিচ্ছে এনার্জি? এনার্জি দিচ্ছে এই চুম্বক। তোরা আমাকে প্রশ্ন করলি না, বা তোদের মাথায় হয়তো ডাউট খুব কম জনের এসছে যে স্যার চুম্বকটা আসছিল কিন্তু চুম্বকটা স্লো হয়ে গেল, মানে কি হলো স্যার? চুম্বকের গতিশক্তি কমে গেল। চুম্বকের গতিশক্তি কমে গেলে শক্তিটা গেল কোথায়? কে খেলো চুম্বকের গতিশক্তি? খেলো এই কারেন্ট গুলো। একে বলা হয় এডি কারেন্ট। তো এডি কারেন্ট কাকে বলছি? ফ্লাক্সের পরিবর্তনের জন্য, ফ্লাক্সের পরিবর্তনের জন্য জন্য পরিবাহী তলের উপরে, পরিবাহী তলের উপরে সমকেন্দ্রিক চক্রাকারে, সমকেন্দ্রিক চক্রাকারে যে প্রবাহ মাত্রা আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ, ঘূর্ণি প্রবাহ বলে। এর কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে চুম্বক এবং চুম্বক এবং প্রবাহী তলের, প্রবাহী তলের আপেক্ষিক গতি, গতি হ্রাস করা। 2 নম্বর কাজ কি রয়েছে? পরিবাহীকে উত্তপ্ত করে, উত্তপ্ত করে গতিশক্তি থেকে, বা ইহা বলতে পারিস তাপ শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি উৎপন্ন করে। এবং এই টেকনিকটাকে কাজে লাগিয়ে কাইন্ড অফ, বলবো না 100%, কাইন্ড অফ এই টেকনিকটাকে কাজে লাগিয়ে তোদের ইন্ডাকশন কুকটপ বানানো হয়। ইন্ডাকশন কুকটপ, ইন্ডাকশন কুকটপ। এখানে খেয়াল করি মজার জিনিস, যে ইন্ডাকশন কুকটপটা রয়েছে, যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় বলা হয় আপনি কুকটপের হাতে রাখুন, হাত গরম হবে না, কিচ্ছু হবে না। বাটিটা রাখুন, দেখবেন বাটি গরম হয়ে গেছে। কেন? দেখবি বাটিগুলো স্পেশাল, বাটির তলায় একটা কি থাকে? একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের লেয়ার থাকে। ওর মধ্যে দিয়ে কি হবে? ঘূর্ণি ফ্লাক্স লিঙ্কেজটা ভালো হবে। ফ্লাক্স লিঙ্কেজ যত ভালো, ইনডিউসড ইএমএফ তত ভালো। ইনডিউসড ইএমএফ যত বেশি, কারেন্ট তত বেশি। আর কারেন্ট যত বেশি, তত জুল হিটিং বেশি হবে, তত তাড়াতাড়ি বার্তন তোর গরম হয়ে যাবে আর তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর দেখি। বলছে চিত্রসহ আবেশহীন কুণ্ডলী ব্যাখ্যা দাও। আবেশহীন কুণ্ডলী কি জিনিস দেখে নে। দাঁড়া, ছবিটা খুব একটা ভালো তো হলো না। এই একটা রয়েছে পার্ট,
কালারিং করে ইউজ করি। রাইট, ঘটনা কি হচ্ছে ভালো করে দেখ, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে এবং ঘুরে এখান থেকে কারেন্ট বেরিয়ে আসছে। আলাদা কালার দিয়ে এঁকেছি বাট সেম ম্যাটেরিয়ালের সেম কুণ্ডলী। কি হচ্ছে, এরকম ভাবে যদি একটা তারকে যখন পাকাবো, দেখ একটা তারকে যদি পাকাই তাহলে পরে কি হবে, তার মধ্যে একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো একটা ডিরেকশন হলে সেখান থেকে কি হবে, আবেশ তৈরি হয়ে যাবে। বাট ওই তারটাকে কি করলাম, ধর এই তারটা আমার কাছে রয়েছে, তারটাকে আমি ফার্স্টে ঘোরাবো না, এটাকে ভাঁজ করে নেব। তো তারটা ভাঁজ হয়ে গিয়ে এরকম তার হয়ে গেল। এবার যদি ঘুরিয়ে কুণ্ডলী তৈরি করি তাহলে কেসটা কি হবে দেখ, তাহলে কেসটা কি হবে, যে কোনো একটা লুপকে তুই ধর, ওই লুপের ভেতর থেকে একটা কারেন্ট এই ডিরেকশনে যাবে, একটা কারেন্ট উল্টো ডিরেকশনে যাবে। তো দুদিকে কারেন্ট সেম অ্যামাউন্ট হওয়ার কারণে কি হবে, দুটোর জন্য যে চুম্বক ক্ষেত্র সেটা ক্যান্সেল আউট হবে। যদি নেট ম্যাগনেটিক ফিল্ড না থাকে, যদি কোনো ম্যাগনেট ফিল্ড না থাকে তাহলে কোনো রকম ফ্লাক্স থাকবে না। আর ফ্লাক্স না থাকলে ফ্লাক্সের চেঞ্জ হওয়ারও কথা আসছে না, ফ্লাক্সের চেঞ্জ না হলে ইএমএফ এরও কথা আসছে না। আর ইএমএফ এর কোনো আবেশ না হলে তাহলে সাবেশাঙ্ক কথাটার কোনো মানে আর থাকলো না। তো এখানে আমাকে বলতে হবে, ব্যাখ্যা দাও যখন বলবো তখন বলবো একটি প্রবাহী তারকে যদি ফার্স্টে দুটো ভাগে প্রবাহী তারকে নিয়ে যদি সমানভাবে ভাঁজ করে নিই ভাঁজ করার পরে তাকে যদি ঘুরিয়ে কুণ্ডলী তৈরি করি তাহলে তার মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা পাঠানো হয় তাহলে তার জন্য কোনো সাবেশাঙ্ক 0 হয়ে যাবে, এল ইকুয়াল টু 0 হয়ে যাবে, কোনো সাবেশ হবে না, কোনো ইএমএফ তৈরি হবে না। বলেছে চৌম্বক ফ্লাক্সের মাত্রা হলো, পাইয়ের মাত্রা কত আছে, পাইয়ের মাত্রা ভালো করে দেখ, পাইয়ের মাত্রা কি আছে, বি ইন্টু এ, ঠিক। এবার বি এর কি করে করবো দেখ, এফ ইকুয়াল টু কিউ ভি বি, এখান থেকে বি এর কি হবে, এফ বাই কিউ ভি। আমি চাইলে মুখস্থ লিখে দিতে পারতাম বাট তোদেরকে ডিরাইভ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জিনিসটা আসছে। তো বি এর জায়গায় কি হবে, এফ বাই চার্জ ইন্টু ভেলোসিটি ইন্টু এরিয়া, মানে কি লেংথ স্কোয়ার। এবার এফ এর জন্য কি আসবে, এফ এর জন্য এম এল টি মাইনাস 2, এখানে চলে এলো L2, আর নিচে চার্জের জন্য কত আসবে, এ এ দিয়ে বলিস না আই দিয়ে বলিস একই ব্যাপার, আই দিয়ে লিখি, আই ইন্টু টি। ভেলোসিটির জন্য কি আসবে, এল টি ইনভার্স। ওকে, এইবার দেখ ভালো করে, এই টি আর টি ইনভার্স কেটে গেল, কি রইলো, আচ্ছা এই এল এর সাথে এই এল কে উড়িয়ে দিই, তাহলে এম এল স্কোয়ার, এম চলে গেল, এল স্কোয়ার চলে গেল। টি এর গল্প কি আছে, টি তো নিচে আর নেই, টি মাইনাস 2 আই মাইনাস 1। তো এটা হলো চুম্বক ফ্লাক্স পাইয়ের ডাইমেনশন বা মাত্রা। এরপর দেখি, বলছে চুম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত হলো, এই করে এলাম তো, এম এল স্কোয়ার টি মাইনাস 2 আই মাইনাস 1, নাকি একদম, টি মাইনাস 2 আই মাইনাস 1, এই তো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, এটা যদি আই হবে, ঠিক আছে। এরপর বলছে ফ্যারাডের সূত্রের সাহায্যে তড়িৎচালক বলের কি করা হয়। তো ফ্যারাডের সূত্র আমাকে কেবলমাত্র তড়িৎচালক বলের মানটা বলবে, ঠিক আছে না, অভিমুখ বলে না, অভিমুখ কে বলে, লেন্স দাদু বলে। দেয়ারফর মাত্রীয় সংকেত মান এবং দিক, না 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 মান কই, মান নির্ণয় করা যায়, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এরপর কি রয়েছে, আচ্ছা মাত্রীয় সংকেত এখানে বলবো না, কেন বলবো না পরে বলছি। বলছে এত সংখ্যক চৌম্বক প্রবাহ মাত্রা অর্থাৎ ফ্লাক্সের কথা বলছে 200টি পাক সম্পন্ন একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রম করে। আচ্ছা কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল 5 ভোল্ট হলে সময় অবকাশের মান কত হবে, সময় অবকাশের মান কত হবে, কিন্তু আমার মনে হচ্ছে প্রশ্নটাতে একটু গন্ডগোল আছে, এখানে -5 হওয়ার কথা, দেখিনি আমরা, পাই ইকুয়াল টু কি করে করবো, আচ্ছা এইভাবে কর, ই ইকুয়াল টু পাই বাই টি, চেঞ্জ অফ পাই বাই টাইম টি। ওকে, আর কতগুলো লুপ রয়েছে স্যার, এন খানা লুপ রয়েছে, তো এন, তো এপসাইলনের ভ্যালু বলে দে 5 ভোল্ট, কোথায় রে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার এপসাইলন, এটা হচ্ছে পাক সংখ্যা ক্যাপিটাল এন, আর এটা হচ্ছে ফ্লাক্স ফাই। তো 5 ইকুয়াল টু ফ্লাক্স ফাই বল বা ডেল্টা ফাই বলে দেয়। তো এটা ভ্যালু হলো 5 ইন্টু 10⁴ বাই টাইম টি ইন্টু পাক সংখ্যা মানে 2000, লাইক দিস রাইট। তো টি হয়ে যাবে, ফার্স্টে আগে এই 5 কেটে দিই, তো 10⁴ ইন্টু 2000, যাই বলেছিলাম অঙ্কটায় গন্ডগোল আছে, অঙ্কটা কোথায় গন্ডগোল আছে, 10⁻, এখানে -4 হওয়া উচিত, তো -4 হলে এখানে ঠিক হয়ে যাবে এইভাবে, আর এটা -4 যদি হয়ে যায় তাহলে কি হয়ে গেল, এই তিনটে শূন্যকে খাবে এবং পয়েন্টটা 1 করে গিয়ে আসবে, সো 0.2 সেকেন্ড
কোথায় আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এরপর কি বলছে? বলছে একটি ধাতব বলয় মাটির সঙ্গে সমান্তরালে রাখা হয়েছে, একটি চুম্বকের অক্ষকে খাড়া রেখে বলয়ের ভেতর থেকে ফেলে দেওয়া হলো চুম্বকের ত্বরণ। জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম, তাই না? পাস আনে ভি নে রেতি, দূর জানে ভি নে রেতি। তো ত্বরণের কেসটা কি হবে? ত্বরণের কেসে জি এর থেকে কম হবে, জি এর থেকে কম। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এরপর কি আছে? বলছে আর রোধের একটি বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে ডেল্টা টি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ফাই থেকে ডেল্টা ফাই হলে ওই সময় বর্তনীতে তড়িৎ আধানের মান কত হবে? মানে তড়িৎ আধানের মান কত হবে কি করে বার করবো? দেখ, তোমার এপসাইলন কত আছে স্যার? এপসাইলন আছে ডি ফাই ডিটি, ডি ফাই ডিটি বল বা ডেল্টা ফাই বাই ডেল্টা টি, এভাবে বলতে পারিস, একই ব্যাপার। ডেল্টা ফাইটা কত? ফাই প্লাস ডেল্টা ফাই মাইনাস ফাই বাই টাইম রয়েছে ডেল্টা টি। ভালো করে বোঝ, ডেল্টা ফাই মানে কি? ফ্লাক্সের পরিবর্তন। ফাইনাল ফ্লাক্স এটা, ইনিশিয়াল ফ্লাক্স এটা। সো ফাই ফাইনাল মাইনাস ফাই ইনিশিয়াল বাই ডেল্টা টি। এটা দিলে একই ফর্ম চলে আসবে, যদিও ডাজন্ট ম্যাটার, বাট আমরা দেখে নিলাম ডেল্টা ফাই বাই ডেল্টা টি। ওকে, নাইস। এবার ঘটনা কি বলেছে? ওই সময় রোধ বলেছে, রোধ বলেনি, রোধটাকে আমরা ধরে নিতে হবে। না, বলে দিয়েছে, এই তো আর রোধ, আর রোধের বলেছে। তাহলে আর রোধ ধরে নে, তাহলে কারেন্ট আই কত হবে? কারেন্ট আই হবে এপসাইলন বাই আর। ওকে, এপসাইলন কত আছে স্যার? ডেল্টা ফাই বাই ডেল্টা টি ইন্টু রেজিস্ট্যান্স নিচে 1/r বসে গেল। ওকে, এবার আমার কি চাইছে স্যার? কারেন্ট নয়, আমার চার্জ চাইছে, চার্জ। তাহলে চার্জ কিউ ইকুয়াল টু কত হবে? কারেন্ট মাল্টিপ্লাইড বাই টাইম, দ্যাট ইজ ডেল্টা ফাই বাই আর। দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোথায় রে? ডেল্টা ফাই বাই আর। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। মজার জিনিস এখানে খেয়াল কর, এখানে কিন্তু কোনো টাইম নেই। নোটিস বা নোট, এখানে টাইম নেই, ফর্মুলাটাতে টাইম থাকে না। এর মানেটা কি? মানে হলো, ফার্স্টে তোদেরকে বলেছিলাম মনে আছে, একটা কয়েল রয়েছে, ম্যাগনেটাকে খুব কাছে ফার্স্ট আনলাম অথবা স্লোলি আনলাম। এই দুই ক্ষেত্রে ফারাকটা কি হবে স্যার? ফ্লাক্সের পরিবর্তনটা সমান। ভেরি গুড। এই ক্ষেত্রে কি হবে? ইএমএফ এর মান, ইএমএফ কিন্তু ফার্স্ট কেসে বেশি সেকেন্ড কেসের থেকে। মনে পড়ে আমি বলেছিলাম, যদি খুব জোরে আনি গ্যালভানোমিটার কাঁটাটা অনেকটা ডিফ্লেকশন দেবে, স্লোলি আনলে গ্যালভানোমিটার কাঁটাটা অল্প ডিফ্লেকশন দিচ্ছে। বাট বিগ থিং ইজ দ্যাট চার্জের কোনো ফারাক হয় না, চার্জটা কেবলমাত্র ফ্লাক্সের চেঞ্জের উপর ডিপেন্ড করবে। এবার দেখ, ম্যাগনেটটা এই পজিশন থেকে এই পজিশনে এলো, আমি স্লোলি আনি কি ফাস্ট আনি, ফ্লাক্সের পরিবর্তন, নেট যে চেঞ্জ, সেটা সমান, সেটা সমান। তার মানে ডেল্টা ফাইটা সমান, আর আরটা তো একটা কনস্ট্যান্ট। তার মানে যে পরিমাণ চার্জ এই পাশ থেকে এই পাশে যায়, সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তো বাবা, তাই হচ্ছে না? তো কারেন্টের পরিমাণটা আলাদা হলেও চার্জের পরিমাণটা সমান। কেন? কারণ ও ফাস্ট এসেছিল, হিউজ পরিমাণ কারেন্ট দিয়েছিল, বাট সময়টা তো কম। আর সেকেন্ড কেসে যখন স্লোলি এলো, কারেন্টের পরিমাণ কম, বাট অনেক সময় ধরে তো কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাই চার্জের পরিমাণটা সমান। এটা খেয়াল রাখতে হবে যে চার্জের পরিমাণ কোনোভাবে কিন্তু সময়ের ওপর ডিপেন্ড করে না। ভেরি কনসেপচুয়াল পার্ট। এরপর প্রশ্ন এসছে, তড়িৎচুম্বকীয় আবেশ কি? পড়ে এসছি ভাই। কি আছে? আগে আছে দেখলো। এরপর কি আছে? इसके बाद क्या है? চুম্বক আবেশ বি এর এককটি লেখো। বি এর একক কি হবে? বি এর একক হবে টেসলা। এরপর কি আছে? বলছে চুম্বক আবেশের এককের সংজ্ঞা দাও, টেসলার সংজ্ঞা দাও। ওই তো টেসলার সংজ্ঞাই বলছে, পাতি কথা, একটা কোশ্চেনকে দুইভাবে এইভাবে এসছে। ঠিক আছে, তো টেসলার সংজ্ঞা কি হবে? কি করে দিবি? অনেকভাবে দেওয়া যেতে পারে। ধর, আমি একটা কুণ্ডলী দিয়ে বলতে পারি, অথবা একটা যদি ইউনিট পজিটিভ কি আছে প্লাস এম ইকুয়াল টু +1, এই দিয়েও আমরা করেছিলাম। দুইভাবেই কিন্তু আমরা 1 টেসলা, পাতি কথা 1 টেসলা এর সংজ্ঞাটা দিয়েছি। ঠিক আছে, দুইভাবেই দিয়েছি, আগে দিয়েছি, সেটা সেখান থেকে পড়ে নিতে হবে। 1 টেসলা এর সংজ্ঞা। এরপর কি আছে দেখি। বলেছে আবিষ্ট তড়িৎচালক বলের মাত্রার সূত্র লেখো। আবিষ্ট তড়িৎচালক বল মানে এপসিলন, এটার মাত্রীয় সংকেত বা এইটা ডাইমেনশন চেয়েছে। কি করে বার করব? দেখ, এটা কি করে করব? দেখ, ডিফাই ডিটি, তো ডিফাই ডিটি মানে ফাই এর যে মাত্রা বাই টাইমের মাত্রা। ফাই এর মাত্রা কি দেখে এলাম? এম এল স্কোয়ার t-2 i-1, আর টাইমের জন্য কত হবে? টাইম টি। देयरफॉर कितना हो गया भाई?
m l square t minus 3 I minus 1 like this, isn't it? চলো এরপর দেখি। এরপর বলেছে ওয়েবার আর ভোল্টের মধ্যে সম্পর্ক লেখো। তো ওয়েবার জিনিসটা কি ভালো করে দেখ। ওয়েবার বলছে হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্স, পাইয়ের একক ওয়েবার। এবং ভোল্ট, ভোল্ট হচ্ছে ইএমএফ এপসিলনের সম্পর্ক, ভোল্ট। তো ফর্মুলা কি রয়েছে, এপসিলন ইকুয়াল টু ডি ফাই ডিটি, ইজেন্ট ইট? তো আমি যদি দেখতে চাই এপসাইলনের জন্য হবে ভোল্ট, এখানে হবে ওয়েবার, আর নিচে টাইমের জন্য হবে সেকেন্ড। তো এভাবে লিখতে পারি ভোল্ট ইকুয়াল টু ওয়েবার পার সেকেন্ড। ভেরি নাইস, ভেরি এলিগেন্ট, লুকিং লাইক আ ওয়াও। এরপর কি আছে, প্রশ্নে চলে এসছে একটি এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যে চুম্বক ক্ষেত্রে সমকোণে ভি বেগে চালনা করলে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? ওই ভাই সেম কেস, এটাকে ধরে এদিকে টানাটানি করছে, এপসিলন ইকুয়াল টু বি এল ভি। এটা এইভাবে করে দিস না, অবশ্য আগে করা আছে সেটা দেখার জন্য দিয়ে দিলাম হিন্ট, নাহলে ফর্মুলা না বললে তোরা খুঁজেই হয়তো পেলি না। তখন কে দায়িত্ব নেবে? বলেছে চুম্বক ফ্লাক্সের সংজ্ঞা দাও, ফাই এর সংজ্ঞা দিবি, ফাই ইকুয়াল টু কি করে দিবি, ফাই ইকুয়াল টু বি ইন্টু এ। দেখ আগে দেওয়া আছে, আগে তো দেখো বাপে লিখা हुआ है। এরপর আছে কি, ধন্যবাদ, আজকের ক্লাস এতটাই। টান টান, দেখা হবে পরের দিন এমআইপি তে তোমাদের সাথে এই মুডেই, এইভাবেই স্লোলি আস্তে আস্তে মন ভরে কনসেপ্টগুলো ভরে নেবো মাথার মধ্যে। ঠিক আছে, দেখা হবে পরের দিন। সি ইউ অফ।